হ্যালো চেক সাউন্ড এবার মনে হয় সাউন্ড ঠিক আছে। হ্যালো চেক এবার মনে হয় সাউন্ড শুনতে পাচ্ছেন তাই না? সাউন্ড আসছে হ্যাঁ। ওকে ঠিক আছে। আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে চর্যাপদ। আমরা জানি যে চর্যাপদ থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন আসে এবং চর্যাপদ থেকে প্রতি বছর নতুন নতুন প্রশ্ন আসার একটা টেন্ডেন্সি বা প্রবণতা আছে। চর্যাপদ যেহেতু একটা ছোট একটা বিষয় এবং এটাকে নিয়ে মানে প্রাচীন যুগে বলা আছে যে প্রাচীন এবং মধ্যযুগ থেকে 5 নম্বর আসবে, বিসিএসে বলা হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগ থেকে 5 নম্বর আসবে বলা আছে। এখন প্রাচীন যুগ মানেই কিন্তু চর্যাপদ, তাই না? তাহলে এই জন্য সবসময় চর্যাপদ থেকে একটি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নটি আমরা আসলে উত্তর কীভাবে লিখবো বা এবং কী আসবে, এটা নতুন নতুন প্রশ্ন কী কী আসতে পারে, নতুন কী অ্যাড হতে পারে, নতুন কী আসছে, নতুন কী আসে নাই, সেই বিষয়গুলো আমরা একটু জানবো। এখন এই যে চর্যাপদ বিষয়টা কি, এটা আমি খুব মানে সহজ করে একটা জিনিস বোঝায় এতে কোর্সে মানে স্লাইডে ঢোকার আগে। সেটি হচ্ছে চর্যাপদ, পদ মানে কবিতা, চর্যা মানে হচ্ছে আচরণ, অর্থাৎ মানুষের আচরণ কেমন হওয়া উচিত। কোন মানুষের আচরণ কেমন হওয়া উচিত একটা দর্শন অনুযায়ী। কোন দর্শন? এটা বৌদ্ধ ধর্মের যারা সাধন সঙ্গীত করতেন, সাধন মানে হচ্ছে সাধনার জন্য যে সঙ্গীত, তাদের একটা দর্শন যেটাকে বলা হচ্ছে সহজ জীবন কামনা এবং নির্বাণ লাভের যে বিষয়। আপনারা নিশ্চয়ই বৌদ্ধ ধর্মের কেউ কি এখানে আছেন? বৌদ্ধ ধর্মের বিষয়টা হচ্ছে একটু যদি সহজ করে বোঝাই, সেটা হচ্ছে আমাদের মুসলিম ধর্মে যারা আছে তারা বিশ্বাস করে যে পরকাল, বেহেশত, দোজখ। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন বা খ্রিস্টান যারা আছেন তারা সবাই মোটামুটি এই জিনিসটা বিশ্বাস করেন যে পরকালে বেহেশত, দোজখ আছে। এই জীবনে যদি কেউ ভালো করে তাহলে তারা হয় স্বর্গে যাবে, নরকে যাবে, বা এরকম যার যেরকম ট্রিটমেন্ট, যার যেরকম প্রাপ্য সে সেখানেই যাবে। কিন্তু বৌদ্ধ ধর্মের বিষয়টা কিন্তু এরকম না। বৌদ্ধ ধর্মের বিষয় স্বর্গ কিন্তু নরক এরকম কোনো ব্যাপার না। ওখানে হচ্ছে নির্বাণ মানে এই যে পুনর্জন্মের যে বিষয়টা আছে, যে পুনর্জন্মের অনেক বিষয় কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছে। অনেক লৌকিক দেবতা আছে যারা বৌদ্ধ থেকে মানে আসলে মূল ব্যাপারটা বৌদ্ধ ধর্মে আছে, যেমন লোকনাথ, তারপর হচ্ছে আদিনাথ, এরকম নাথ টাইপের যেসব দেবতা বা লৌকিক দেবতাদের পূজা করা হয় এরা মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের। তো সে বৌদ্ধ থেকে কিন্তু অনেক কিছু মানে হিন্দু ধর্মীরা গ্রহণ করেছে, এরকম ব্যাপার আছে। অনেক দেবতা বা একই নামে অথবা অন্য নামেও আছে, যেমন ধর্ম ঠাকুর, এটা মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা ব্যাপার ছিল। তো এই বৌদ্ধ ধর্মে একটা জিনিস বিশ্বাস করে, পুনর্জন্মে বিশ্বাস, যেহেতু তাদের নাই মানে কি বলে স্বর্গ নরক নাই, তাদের হচ্ছে মৃত্যুর পরের অন্য কোনো জীবন এরকম নয়। তারা বিশ্বাস করে যে মানুষ তার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, যে কা তুর্বর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো, এটা হচ্ছে চর্যাপদের প্রথম লাইন। কা তুর্বর অর্থাৎ শরীর, মানে শরীরে 5টা ডাল, সেখানে চঞ্চল চিত্তে সময় প্রবহন হয়, এরকম লাইন আর কি। তো এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়কে কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে, সেই লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ সব কিছু থেকে যখন সে নিয়ন্ত্রিত হয়ে যখন একটা শুদ্ধ পর্যায়ে সে যাবে, তখন তার মৃত্যুর মধ্য দিয়ে তার আত্মার নির্বাণ লাভ করবে। তখন আর নতুন করে তার আর কি হবে না, পুনর্জন্ম হবে না। যতক্ষণ পর্যন্ত একটা আত্মা নির্বাণ লাভ না করবে মানে বৌদ্ধ মতে, ততক্ষণ পর্যন্ত তার পুনর্জন্ম হবেই, একটার পর একটা তার জন্ম হবে। কখনো সে হাঁস, কখনো সে গরু, কখনো সে ছাগল, কখনো সে মানুষ, অর্থাৎ বারবার তার পুনর্জন্ম হবে। যদি মোটামুটি ভালো কাজ করে তাহলে হয়তো একটা ভালো প্রাণী হিসেবে তার পুনর্জন্ম হবে, এরকম বারবার তার পুনর্জন্ম হবে। আমাদের জীবনানন্দ দাশ তিনি কিন্তু এই বৌদ্ধ জাতক, অর্থাৎ এই বৌদ্ধ ধর্মের এই পুনর্জন্মের এই ব্যাপারটাতে কিন্তু বিশ্বাসী ছিলেন অনেকটা। কারণ তার কবিতাগুলো যদি আমরা পড়ি আপনারা দেখবেন সেখানে বলা আছে, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছে আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। তার মানে এই 1000 বছর ধরে ওই অশোকের ধূসর জগতে তিনি ঘুরছেন। এর মূলত কি, মানে বারবার তার এই জীবনে কি হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে, কিন্তু তিনি আসলে শান্তি পাচ্ছেন না, তার নির্বাণটা হচ্ছে না। তো এই ব্যাখ্যাগুলো কিন্তু খুব ভালোভাবে দেয়া আছে। ডক্টর আকবর আলী খান, তার একটা বই আছে চাবিকাঠির খোঁজে, বনলতা সেনের নতুন ব্যাখ্যা, এরকম একটা বই আছে, চমৎকার একটি বই। তো সেই বইগুলোর মধ্যে কিন্তু ব্যাপকভাবে আছে।
তো তাছাড়া আরও কিছু কবিতার মধ্যে পাবেন যে আবার আসবে পিড়ি ধানসি তীরে হয়তোবা শালিক নয় শঙ্খচিল, হয়তোবা মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে। তো জীবনানন্দ দাশের কবিতার মধ্যে এই নির্বাণের ব্যাপারটা আছে। তো আমাদের বৌদ্ধ ধর্মের যারা আছে তারা ওই নির্বাণের ব্যাপারটা বিশ্বাস করেন, অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয়টাকে যখন তার নিয়ন্ত্রণে আসবে, সকল লোভ কাম বাসনা সমস্ত কিছুর ঊর্ধ্বে যখন যে চলে যাবে, তখন তার মৃত্যু ঘটবে। মৃত্যু হলে তার এই আত্মার আর পুনর্জন্ম হবে না। তখন ওই যে আত্মার যে পুনর্জন্ম হচ্ছে না, আত্মা যে মুক্তি পেয়েছে, এটাকে বলা হচ্ছে নির্বাণ। তাহলে এই বৌদ্ধ ধর্মের মূল ব্যাপারটা হচ্ছে নির্বাণ লাভ। তো আমাদের যারা এই চর্যাপদ যারা লিখেছেন তারা একেবারে সূক্ষ্মভাবে এই ব্যাপারগুলো কী করেছেন, চিন্তা করেছেন, এবং এই ব্যাপারগুলো নিয়ে তারা ধর্মসঙ্গীত, মানে যেটা আমাদের বাউল ধর্ম, এখন আমরা বলতে পারি এই যে বাউল যারা আছে, ধরেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচা মানে হচ্ছে শরীর, অচিন পাখি মানে হচ্ছে আত্মা। বাড়ির পাশে আরশিনগর একবারও না দেখলাম তারই, মানে এটা হচ্ছে তার নিজের কথা বলা হচ্ছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি বলেছিলেন যে কি বলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি তোমায়। অর্থাৎ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় এই বাউল যে তত্ত্ব আছে, সুফিবাদ, এটাকে সুফিতে বলা হচ্ছে মুর্শিদ। সুফিবাদ হচ্ছে মুর্শিদ, মানে হচ্ছে একজন গুরু ধরতে হবে, যে মুর্শিদ এই গুরুই যেন তাকে কী করবে, মানে পার করবে আর কি। এই যে কঠিন যে জীবন আছে, এই যে পরকাল বা যেটা আছে, এটা কি করবে, মুর্শিদ পার করবে। এটা হচ্ছে সুফিবাদের কথা। তা বাউলের এরকম একজন গুরু থাকে, তারপর হচ্ছে তারা এই তাত্ত্বিক আলোচনা করে। ঠিক সেম আলোচনাটা হচ্ছে এই আমাদের চর্যাপদ যারা লিখেছেন, সাধন সঙ্গীত, মানে এই চর্যাপদের, অর্থাৎ বৌদ্ধ এই যে সহজে, এটাকে সহজীয়া পন্থা বলে, এই সহজীয়া পন্থাটার দ্বারা প্রভাবিত হয়েই পরবর্তীতে এই সুফিবাদ কিংবা এই যে বাউল তত্ত্ব এগুলো সৃষ্টি হয়েছে। আপনারা যদি এই বাঙালি ও বাংলা সাহিত্য ডক্টর আহমদ শরীফের বইটা পড়েন, সেখানে কিন্তু এই ব্যাপারগুলো আলোচনা করা আছে এবং বলা হচ্ছে এগুলো সবই একই সূত্রে গাথা। আমি আপনাদের যে পড়াচ্ছি সেগুলো হচ্ছে মূলত এই আমাদের মৌলিক যে বইগুলো আছে, যে বাঙালি ও বাংলা সাহিত্য, আমার বইগুলো যদি এখানে রাখতাম তাহলে দেখাতাম, নেক্সট ক্লাসে হয়তো কোনোদিন দেখাবো। 4 থেকে 5টা মৌলিক যে রেফারেন্সগুলো আছে সেইখান থেকে তথ্য নিয়ে আপনাদেরকে পড়ানো হচ্ছে, বিষয়টা বোঝানো হচ্ছে। তার মানে এগুলো হচ্ছে একটা সাধন সঙ্গীত। তাদের সাধন মানে গোপন তাত্ত্বিক ব্যাপার, মানে কিভাবে তারা নির্বাণ লাভ করবে, তাদের সকল লোভ লালসা কামনা থেকে মুক্তি লাভ করবে, তারা কিভাবে শান্তি পাবে, এরকম যে সূক্ষ্ম তাত্ত্বিক যে দর্শন যে বিষয় আছে, এইগুলো নিয়ে হচ্ছে আমাদের চর্যাপদ লেখা। এখন চর্যাপদ যখন তারা এগুলো লিখছে, এখন তারা তো একটা সমাজে বসবাস করছে। তারা যখন একটা সমাজে বসবাস করছে, তখন তাদের গানের মধ্যে এই সমাজের বৃক্ষ, এই সমাজের পাহাড়, এই সমাজের মানুষ, এই সমাজের নারী, এই সমাজের পুরুষ, এই সমাজের মানে কি বলে পরিবেশ এইগুলো চলে আসবে। কারণ আমি কিন্তু কল্পনার মধ্য দিয়ে কিন্তু কিছু লিখতে পারবো না। ধরুন আমাকে যদি বলেন যে হ্যাঁ আপনি একটা নিয়ে লেখেন, আপনার শিক্ষা নিয়ে একটা কিছু লেখেন, তখন আমি যখন শিক্ষা নিয়ে লিখবো, তখন আমার যে চরিত্রগুলো আসবে, আমার যে পরিস্থিতি আসবে, নিশ্চয়ই আমার বর্তমান সময়ের দেখা যে ভৌগোলিক যে অবস্থা আছে এটার কথা বলবো, এখানকার মানুষগুলোর কথা বলবো, তাই না? তো তারা ধর্মের কথা বলতে গিয়েছিল, ধর্ম সঙ্গীতের কথা বলতে গিয়েছিল, কিন্তু তাদের সামনে যে উপাদান এবং উপকরণ ছিল, সেই জায়গা থেকে যখন তারা উদাহরণ নিয়েছে, তখন শুধু ধর্মের কথা আর থাকে নাই, সেগুলো অনেকটা কবিতার মতো হয়ে গেছে। এবং সেগুলোর মধ্যে আমরা দেখবো যে নারী চরিত্র আসছে, সেগুলোর মধ্যে দেখবো ওই সময় যে সামাজিক যে চিত্রটা আছে, সেখানকার মানুষগুলো হচ্ছে খুব গরিব, তারা হচ্ছে নৌকা ভাই, তারা হচ্ছে তাঁতি, তারা হচ্ছে কাপালিক, তারপর হচ্ছে বেদ, এরকম, এবং নারীরা ব্যবসা করছে, এরকম নিম্ন শ্রেণীর মানুষগুলো চলে আসছে। যদিও আমাদের কবিদের, অর্থাৎ চর্যাপদ যারা লিখেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে এই তাদের বৌদ্ধ ধর্মের যে সহজীয়া যে পন্থা আছে, সেইটার যে সাধনার যে সঙ্গীত, সেই সাধনার বিষয়টিকে প্রকাশ করতে গিয়েছিলেন। এবং সেইটা যেহেতু একটা গোপন, একটা তাত্ত্বিক একটা বিষয়, তারা এই জন্য যে ভাষাটা বেছে নিয়েছিলেন, সেই ভাষাটা হচ্ছে একটা গোপন একটা ভাষা, মানে একটা কোড ল্যাঙ্গুয়েজের মতো, যে ওরাই বুঝবে ব্যাপারটা এরকম। যেমন সিআইডিরা বা বিভিন্ন যারা আছে, গোয়েন্দা সংস্থা যারা আছে, তাদের একটা ল্যাঙ্গুয়েজ থাকে, একটা সাইন ল্যাঙ্গুয়েজ থাকে। তো ওই চর্যাপদের যারা কবি ছিলেন, তাদের ল্যাঙ্গুয়েজটা এরকম সাইন ল্যাঙ্গুয়েজ, ওইটাকে আমরা বলছি রূপক। তাহলে তাদের এই ব্যাপারটা রূপকের আড়ালে, অর্থাৎ প্রতীকের আড়ালে, সংকেতের আড়ালে, আলো আধারের আড়ালে তারা এমন একটা ভাষা ক্রিয়েট করেছেন যেটার অর্থ মানুষ বোঝে না। যে কারণে এই চর্যাপদ যিনি আবিষ্কার করেছিলেন, তিনি এটার নাম দিয়েছিলেন আলো আধারী ভাষা। অর্থাৎ কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। এই চর্যাপদের একটা টিকা আছে,
সেই টিকাটা যদি আমরা খুঁজে না পাইতাম তাহলে এই চর্যাপদের অর্থটা কি এবং আদৌ এটা আমাদের বাংলা ভাষার কিনা সেটা আমরা ঠিকঠাক মতন প্রমাণ করতে পারতাম না। আমি মনে অনেক ফাস্ট পড়াচ্ছি নাকি? ওকে, তো এই হলো চর্যাপদ। তো যখন তাদের এই সাধন সঙ্গীত লিখতে গিয়েছে তখন এখানকার সাহিত্যের যেহেতু রূপক সংকেত এগুলো হচ্ছে সাহিত্যের একটা কি বলে একটা মানে প্রকরণ, তাহলে এই প্রকরণগুলো চলে আসছে, এই কারণে এগুলোর মধ্যে সাহিত্যের উপাদানও চলে আসছে এবং সামাজিক চিত্র চলে আসছে এবং ওই সময়ের মানুষগুলো চলে আসছে, নারীর অবস্থান চলে আসছে। ঠিক আছে, তো আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন আসে তখন কিন্তু এরকম আসতে পারে সমাজচিত্র, নারী চিত্র, সাহিত্যিক মূল্য এরকমভাবে চলে আসতে পারে। তাহলে আমাদের এখান থেকে কী কী প্রশ্ন আসবে, কী কী নতুন প্রশ্ন আসতে পারে? তো এই চর্যাপদের যে এই এটা আছে প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই কথাটা তো খুব সহজ, সবাই পারবে। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের। তো এবার মানে 46তম বিষয় হচ্ছে সহজ ঘানি আসছে। কি আসছে? সহজ ঘানি। আসলে এটা সহজ ঘানি না, এটা হবে সহজ জানি। কারণ হচ্ছে ওই যে ঘ এবং জ তো একই রকম, প্রেসে বা যারা টাইপ করেছে এরা ভুল করেছে, এটা হবে সহজ জানি। সহজ ঘানি নামে কোনো শব্দ আমরা খুঁজে পাইনি, এটা হবে সহজ জানি। তো এই সহজ জানি সাধন সঙ্গীত এটা আমরা বলেছি। এবং এই চর্যাপদের কথা প্রথম উল্লেখ কোথায় পাওয়া গিয়েছিল, এই কথাটা আসতে পারে রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। এবং এটা আবিষ্কারের ব্যাপারটা আপনারা জানেন যে 1907 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল। এবং চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ যে পত্রিকা আছে সেখানে প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। এবং একই সাথে কিন্তু ওই একই সময় শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের যে সাহিত্য প্রথম নিদর্শন সেটিও প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। দুইটা একসাথে প্রকাশিত হয়েছিল, যদিও শ্রীকৃষ্ণ কীর্তন 1909 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল। মিল আছে যে জন্য বললাম চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন একই সালে প্রকাশিত হয়েছিল। তো প্রথম প্রকাশের সময় চর্যাপদের নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয়েছিল। এই বইয়ের মধ্যে এই বইয়ের চর্যাপদের সঙ্গে দেখেন ডাকার্ণব, দোহাকুশ পুঁথি প্রকাশিত। দোহাকুশটা আবার দুই ভাগ করা যায়, এটা হচ্ছে দুই ভাগে আছে। এই দুই ভাগ আর এই ডাকার্ণব এ হলো 3 এবং চর্যাপদ এটা মিলে হচ্ছে 4টা বই। তাহলে আমরা বলতে পারি যে হাজার বছরে পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এখানে মূলত 4টা পুঁথি ছিল। এই 4টা পুঁথির একটা হচ্ছে চর্যাপদ যেটা বাংলা ভাষায়, বাকিগুলো বাংলা ভাষায় না, ওইগুলো হচ্ছে সৌরশনী এবং হচ্ছে প্রাকৃত, তারপর হচ্ছে অপভ্রংশ ভাষায় লেখা। তো চর্যাপদের অপর নামগুলো কি? চর্যাচর্য বিনষ্ট, চর্যাশ্চর্য বিনষ্ট, চর্যা গীতিকা, চর্যা গীতিকুশ, এরকম নানানভাবে একজন একভাবে ডেকেছেন। তো হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের নাম হচ্ছে চর্যাশ্চ বিনষ্টয়, যার অর্থ হচ্ছে কোনোটি আচরণীয় কোনোটি আচরণীয় নয়। এই কথা আসতে পারে যে চর্যাপদের অর্থটা কি, কোনোটি আচরণীয় কোনোটি আচরণীয় নয়। সুকুমার সেনের মতে চর্যাপদের নাম হচ্ছে চর্যাচর্য বিনষ্ট, যার অর্থ হচ্ছে আশ্চর্য জীবন আচরণ। এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটা আসছিল যে চর্যাপদের অর্থ কি, কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়, চর্যা অর্থ হচ্ছে আচরণ, এই প্রশ্নটাও আসতে পারে। তারপর হচ্ছে আবিষ্কার একটা দীর্ঘ গল্প আছে এবং এটা রিটেন পরীক্ষা আসে। এটা রিটেনের জন্য এই অংশটুকু ইম্পর্টেন্ট যে চর্যাপদের আবিষ্কারের কাহিনীটা কি। এখন আবিষ্কারের কাহিনীটা যদি 5 নম্বরের প্রশ্ন আসে, আমরা দেখলাম 45তম বিসিএসে 5 নম্বর হিসেবে আসছে, সেই ক্ষেত্রে এই পুরোটুকু হয়তো লেখা লাগতে পারে। আর যদি 3 নম্বরের জন্য আসে, ছোট করে আসে, তখন তো এত কিছু লেখার সময় নাই, তখন ছোট করে লিখতে হবে। সেটা দেখেন যে সেটা কিন্তু অনেক আগে শুরু হয়েছিল 1868 খ্রিস্টাব্দে। এই কথা কখনো আসে নাই যে এই পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিংহের পুত্র, তার নাম হচ্ছে রাধা কিরণ, সে ভারতের সকল পুঁথি সংগ্রহের জন্য লর্ড লরেন্সকে অনুরোধ করেছিলেন। তো কোন সময় থেকে শুরু হয়েছিল? লর্ড লরেন্স থেকে শুরু হয়েছিল, অনুরোধ করেছিলেন হচ্ছে রাধা কিরণ। এগুলো দিয়ে প্রশ্ন আসে নাই, যেহেতু চর্যাপদের প্রশ্ন সীমিত, প্রতি বছর নতুন নতুন প্রশ্ন খোঁজার জন্য তারা চেষ্টা করেন, সুতরাং এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন চলে আসতে পারে। লরেন্স প্রাদেশিক গভর্নরদের সঙ্গে আলোচনা করে পুঁথি সংগ্রহের ব্যবস্থা করেন। বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি বিবিধার্থ পত্রিকার সম্পাদক ডক্টর রাজেন্দ্রলাল মিত্র, তিনি বেঁচে থাকলে হয়তো ডক্টর রাজেন্দ্রলাল মিত্রই এটা সংগ্রহ করতেন, কিন্তু তিনি মারা গিয়েছিলেন আনফর্চুনেটলি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলা বিভাগে হরপ্রসাদ শাস্ত্রী তার উপর দায়িত্ব পড়েছিল এই যে রাজেন্দ্রলাল মিত্র মারা যাওয়ার পরে।
মেনলি তাহলে আমরা কি দেখতে পেলাম যে পাঞ্জাবের যে মহারাজা রণজিৎ সিংহের ছেলে তার নাম হচ্ছে রাধাকিশন। এই রাধাকিশন তিনি অনুরোধ করেছিলেন ওই সময়ের লর্ড লরেন্সকে অনুরোধ করেছিলেন যে এই অঞ্চলের যে পুঁথিগুলো আছে এগুলো সংগ্রহ করার একটা ব্যবস্থা করেন, এবং এটার দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর রাজেন্দ্র মিত্রের উপর। তিনি মারা যাওয়ার পরে দায়িত্বটা পরে হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন তিনি। তো এখানে লেখা আছে খুব চমৎকার করে, মানে নর্মালি হচ্ছে খুব কঠিন কিছু না, এখানে জাস্ট পড়লেই হবে। তো নেপালে সংগৃহীত বৌদ্ধ ধর্মের সাহিত্যের কথা প্রকাশ করেন রাজেন্দ্র মিত্রের মৃত্যুর পর 1891 খ্রিস্টাব্দে বাংলা বিহার ও আসামের পুঁথি সংগ্রহের দায়িত্ব পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর, যার কারণে তিনি 3বার নেপালে গিয়েছিলেন। আচ্ছা, নেপালে চলে গেল কেন? এটা নেপালে চলে গেল কেন এটা আমরা একটু পরে বলছি। সেটা দেখেন, প্রথমবার গিয়েছিলেন 1897 খ্রিস্টাব্দে, এটা অবশ্য পরীক্ষায় আসবে না। পরের বার 1898 খ্রিস্টাব্দে, এটাও পরীক্ষায় আসবে না। এবং তৃতীয়বার গিয়েছিলেন তিনি 1907 খ্রিস্টাব্দে। এইটা আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কত সালে আবিষ্কৃত হয়েছিল। এটা একটা সহজ প্রশ্ন। তো বিসিএস এ সহজ প্রশ্ন আসে, কঠিন প্রশ্ন আসে, বা অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। যে কোনো চাকরি পরীক্ষার জন্য সাহিত্য অংশ থেকে যে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছিল, 1907 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেছিলেন? নেপালের রাজদরবারে যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি থেকে। এবং সেই লাইব্রেরি দেখেন, রয়্যাল প্যালেস মিউজিয়াম অফ নেপাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের সঙ্গে সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার নব আর হচ্ছে চর্যাপদ, এই 4টা পুঁথি আবিষ্কার করেছিলেন। তিনি মনে করেছেন এই 4টাই মনে হয় বাংলা ভাষার, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, বাকি যে 3টি আছে সেগুলো হচ্ছে 3টি হচ্ছে সৌরসিনী এবং অপভ্রংশ ভাষায় লেখা, যেখানে মধ্যে অপভ্রংশ, প্রাকৃত এরকম মিক্স আপ ব্যাপার স্যাপার আছে, ওগুলো বাংলা ভাষায় রচিত না। এইখানে আমাদের একটা নতুন কথা বলেছেন, যেহেতু আমাদের ডক্টর আহমদ শরীফ তিনি খুবই প্রমিনেন্ট একজন সাহিত্য সমালোচক এবং সাহিত্যের ইতিহাস তিনি লিখেছেন, এবং তিনি প্রাচীন যুগ এবং মধ্যযুগ, বিশেষ করে মধ্যযুগ নিয়ে তার কাজগুলো অনেক ব্যাপক এবং বিশাল। লোকসাহিত্য বা এই বিষয়গুলো নিয়ে, মধ্যযুগের কাব্য নিয়ে তার অনেক লেখালেখি আছে এই আহমদ শরীফ। তো আহমদ শরীফ তার এই বইয়ের মধ্যে নতুন একটা তথ্য আমি খুঁজে পেয়েছি আহমদ শরীফের বই থেকে, যে তথ্যটা আমার মনে হয় যিনি প্রশ্ন করবেন তার কাছে যদি আহমদ শরীফের বই থাকে, তিনি হয়তো এই বইটা খুললে হয়তো এই প্রশ্নটা আজও কালো কখন চলে আসতে পারে, বা আপনারা জেনে রাখতে পারেন যে ওখানে একটা নতুন কথা বলছি, যে চর্যাকৃতির আরেকজন সংকলকের কথা বলা আছে, অনেকেই মনে করেন কথিত, সেই সংকলন হচ্ছে দীপঙ্কর শ্রীগান নামে একজন আছেন, তিনি এই চর্যাপদ সংকলন করেছেন, এমন কথাও আছে, দীপঙ্কর শ্রীগান। তাহলে আপনারা এই নামটা শিখে রাখতে পারেন কখনো, কারণ পিএসসি আবার কি করেছে, পিএসসি তো যে জানেন আপনারা, যে আপনারা হয়তো পড়াশোনা বিমুখী হয়ে যাচ্ছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে বিসিএসে প্রশ্ন আউট হয়েছে বা কিছু একটা হয়েছে, বা যেসব মানে কথা ছড়াচ্ছে, যেভাবে মিডিয়া ট্রায়াল হচ্ছে, আপনার পড়াশোনার থেকে দূরে যাবেন না। কেন যাবেন না? কারণ বিসিএসের প্রশ্নতে আউট হয়ে থাকে, কত পার্সেন্ট আউট হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, যে ধরেন আমি এখানে আবার ফিরে আসতেছি, একটা কথায় একজনের কাছে আপনি বলেছেন গোপন থাকবে, 2 জনের কাছে গোপন থাকবে, 3 জনের কাছে গোপন থাকবে, 4 জনের কাছে গোপন থাকবে। আস্তে আস্তে কিন্তু এই গোপনীয়তার হার, এখানে যদি 100% হয়, এইখানে 2 জনের কাছে কিন্তু এটা ধরেন 90% হার কমে গেছে। গোপনীয়তার হার কমে যাবে আস্তে আস্তে। যত বেশি মানুষ জানবে, যত বেশি মানুষ ইনভলভমেন্ট হবে এই কাজটার মধ্যে, তত বেশি এটা প্রকাশ হওয়ার চান্স বেশি। এইবার মানে ওই যে কি বলে রেলওয়ের যে পরীক্ষাটা, এইখান থেকে তো বের হলো যে প্রশ্ন আউট হয়, এর কারণ হচ্ছে এইবার অনেক মানুষের কাছে প্রশ্ন বিক্রি করে ফেলছে। এই জন্য ধরেন 90% বা 100% মানুষের কাছে অনেক, যতগুলো পদ আছে ততগুলো পদ বা তার চাইতে বেশি প্রশ্ন বিক্রি করে ফেলেছে। এই জন্য অনেক বেশি মানুষ এটার মধ্যে যুক্ত হয়ে গেছে বলে প্রশ্নটা মানে এটা আর গোপন রাখতে পারে নাই, ঝামেলা হয়ে গেছে। এখন ওই ধরেন আপনি 45তম বিসিএসে, 45তম বিসিএসে যদি ওই কুচক্রী মহল যদি প্রশ্ন আউট করে থাকে, কয়জনের কাছে আউট করতে থাকে? পরিমাণটা খুব কম।
কারণ হচ্ছে ওরা যে টাকা, আমরা পত্রপত্রিকায় পড়ে যেটুকু বুঝলাম, যে ওরা যে টাকা ডিমান্ড করেছে, ওদের স্ট্র্যাটেজি ছিল যে আমরা 10 জনের কাছে প্রশ্ন বিক্রি করব, বা 20 জনের কাছে বিক্রি করবো, 30 জনের কাছে বিক্রি করবো। এক একজনের কাছ থেকে যদি 50 লাখ করে লেখা যায়, 10 জনের কাছে বিক্রি করলে হচ্ছে 5 লাখ টাকা, 5 কোটি টাকা। 20 জনের কাছে বিক্রি করলে হচ্ছে 10 কোটি টাকা, এরকম, যাতে বিষয়টা গোপন থাকে ওই রকমভাবে। কারণ ওদের চাকরির ভয়, জেলে যাওয়ার ভয়, এবার বিরাট বড় অপরাধ হচ্ছে ওরা বোঝে। সুতরাং মিডিয়া যেভাবে ফলাও করে বলছে সবাই হয়েছে, মানে প্রশ্ন আউট করে কাটা হয়েছে, ভাই এটা কখনোই না। আপনি দেখবেন এটা খুবই সীমিত, খুবই সীমিত পরিসরে। অর্থাৎ যেহেতু ওরা খুব অনেক বেশি টাকা নিয়েছে, তাহলে খুব সীমিতভাবে ওই কজনের মধ্যে ওরা সীমাবদ্ধ রেখেছে, অনেক গোপনীয়তার মধ্যে করেছে। তার মানে আমার 99% এই নিয়োগটা কি হয়েছে, ফেয়ার হয়েছে, নিখুঁত হয়েছে। যদি সব প্রশ্ন আউট করে চাকরি হতো, তাহলে যে আমার ক্লাসমেট, আমরা যারা বিশেষ ক্যাডার হয়েছে, আমরা আসলে হতে পারতাম না। তো এটা আপনাকে বিলিভ করতে হবে। এখনও আস্থার জায়গা হচ্ছে পিএসসি, এখন আস্থার একদম লিটারেলি এখন আস্থার জায়গা পিএসসি। ওই আস্থার জায়গা থেকে দু একটা ধান যেরকম থাকে, তার মধ্যে যেরকম থাকে, চিরা থাকে, এইগুলো বলার কারণ হচ্ছে আপনারা আশাহত হবেন না। মানে অনেকেই বলতেছে না দেশের বাইরে চলে যেতে হবে, আর পুরা লাভ কি, এরকম উল্টাপাল্টা কথা বলতেছে, এটা আপনার লস হবে। এতে আবার যারা সিরিয়াস তাদের লাভ হচ্ছে। কেন হচ্ছে? কারণ অনেকে হতাশ হয়ে পড়াশোনা ছেড়ে দেবে, কিন্তু আপনি যদি পড়াশোনা না ছাড়েন, আপনার চান্স হওয়ার, মানে আপনার চাকরি হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। সুতরাং আপনারা যারা এখানে আছেন, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মিডিয়া ট্রায়ালের কথাটা একদম বিশ্বাস করবেন না। সামনে হয়তো আরও নিউজ আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কত পার্সেন্ট মানুষ প্রশ্ন আউট করে বিসিএস ক্যাডার হয়েছে। এটা সংখ্যা একেবারে মিনিমাম হবে, আমি বিলিভ করি অনেক বেশি মিনিমাম হবে। এবং সেটা তাহলে আপনার 90%, 99% যদি ফেয়ার হয়, তারপরেও তো ফেয়ার, তাই না? ওই জায়গাটা পজিটিভলি নিয়ে এই সময়টা কী করতে, পড়াশোনা করতে হবে। আর এত বছর পরে যেহেতু এই চক্রটা ধরা পড়েছে, তার মানে সামনের বিষয়টা অনেকটা, সামনের বিষয়গুলো আরও বেশি ফেয়ার হবে। তারপরে যদি এখন যদি 90% ফেয়ার হয়, 99% ফেয়ার হয়, তখন দেখবেন 100%ই ফেয়ার হচ্ছে। কারণ এই ব্যাপারটা যেহেতু জানাজানি হয়েছে, এইখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আর কেউ কী করবে না, সাহস করবে না এই করার জন্য। কারণ এটা তো এখন পুরো ভাইরাল হয়ে গেছে, ওদের শাস্তি হবেই, ভালোভাবেই হবে। ওকে, সো এটা নিয়ে মানে মন খারাপ করার কিছু নেই যে প্রশ্ন আউট হয়ে গেছে, সেই প্রশ্ন আউট হয়, বিসিএস ক্যাডার এই হয়, সেই হয়, এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। বরঞ্চ এই সুযোগটা আপনারা গ্রহণ করেন, আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নেন এবং আস্থা রাখুন। তো এই লাইনটা, এই শব্দটা আমরা, মানে এই ব্যক্তির নাম কথা যেহেতু আমাদের আহমদ শরীফের বইয়ের মধ্যে আছে, আমরা এই নামটা মনে রাখবো। যদি কঠিন প্রশ্ন করে, আশা করছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে 47তম পিলিটা অনেক কঠিন হবে। কারণ এই তাদের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে পিএসসির, এটা তারা ওঠানোর জন্য একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন, নির্ভুল বা এই টাইপের কিছু করার চেষ্টা করবে। হ্যাঁ, সবাই যাতে বলে যে না পিএসসি কিছু একটা এরকম। যারা প্রশ্ন আউট করে চাকরি পেয়েছে, তাদের তো থাকার কথা না, আমার মনে হয় চাকরি যাবে। কারণ দেখেন, যারা ওই যে এতে অনেকে ডাক্তাররা ছিলেন, প্রশ্ন আউট করে করেছিলেন, তাদেরকে তো ধরা হচ্ছে। তাদেরকে যদি ধরা হচ্ছে এত বছর পরে, তাহলে এখন যারা প্রশ্ন আউট পেয়েছে, ধরেন 2000 নিল, এর মধ্যে ধরেন 100 জন বা 10 জন বা 20 জন পেয়েছিল, তো ওদেরকে ধরা হবে, তো আমার আই থিঙ্ক ধরা হবে। ওকে, তো চর্যার অধিকাংশ এই কথাটা আসে নাই যে চর্যাপদ ধরেন আমাদের এখানকার, মানে বাংলাদেশে, বর্তমান যে বাংলাদেশ, এইখানে কিন্তু মেনলি অনেকগুলো পদ রচিত হয়েছে এইখানে। তো এই পদগুলো নেপালে কেন চলে গেল? তো নেপালে কিভাবে চলে গিয়েছিল, এটা নেপালে কিভাবে চলে গিয়েছিল এবং এটা নেপালে কেন গেল? এটা বলা হচ্ছে যে আমাদের পাল আমলে এই চর্যাপদগুলো লেখা হয়েছে। পাল আমলে আমরা জানি যে পাল আমলের যে বিভিন্ন বিহার আছে, বৌদ্ধ বিহার আছে, পালরা হচ্ছে বৌদ্ধ ধর্মের ছিল। পালের পর হচ্ছে সেন, পালের পর হচ্ছে সেনরা আসছে, সেনরা ছিল এই কী বলে, হিন্দু ধর্মের। তো পালের পরে যখন সেনরা আসলো, তখন পালরা কিন্তু ভয়ে চলে গিয়েছিল, এবং পালদের যারা জ্ঞানীগুণী ব্যক্তি ছিল তারা ভয়ে চলে গিয়েছিল। ওই সময় নেপালে তখনও বৌদ্ধদের একটা আস্তানা না, বৌদ্ধরা মোটামুটি নিরাপদ ছিল নেপালে। তো সেই নেপালে, কারণ আমরা জানি যে এই যে গৌতম বুদ্ধ, তিনি কিন্তু নেপালের ওই পাহাড়ে বসে ধ্যান করেছিলেন। হ্যাঁ, তো ওই নেপালটা তখন বৌদ্ধদের জন্য একটা নিরাপদ আশ্রয় ছিল। তখন এই অঞ্চল থেকে বৌদ্ধ যারা, এইসব সাধক যারা ছিল,
তারা চলে গিয়েছিলেন নেপালে। যেহেতু তারা নেপালে চলে গিয়েছেন, তারা যাওয়ার সময় তাদের সাধন সঙ্গীতের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যাবেন নিশ্চয়ই। এই জন্য এটা নেপালে পরবর্তীতে এটা নেপালি থেকে গিয়েছিল এই পুঁথিগুলা, মানে চর্যাপদের। তো এই চর্যাপদের এই পুঁথিগুলা দেখবেন যে পাহাড়পুর, বাংলাদেশের পাহাড়পুর, নওগাঁ, সোমপুর, বিহার এইগুলোতে বসে কিন্তু লেখা হয়েছিল। এবং এই চর্যাপদের কবি কজন? কেউ বলছে 23 জন, কেউ বলছেন 24 জন। যেহেতু 23 জন 24 জন নিয়ে ঝামেলা আছে এবং এটা সবাই জানে, সুতরাং এইটা পরীক্ষায় প্রশ্ন আসবে না। 23 থাকলে 24 থাকবে না, 24 থাকলে 23 জন থাকবে না, বা এটা প্রশ্নটা ইম্পর্ট্যান্ট না। এবং পরবর্তী কঠিন যে প্রশ্নটা, যে চর্যাপদের কবি কে বা চর্যাপদের কবি নয় কে, এই যে 23 জন 24 জন আছে, এই 23 24 জনের নামগুলো জানতে হয়। কারণ একবার প্রশ্ন আসছিল নিচের কি চর্যাপদের কবি নয় বা কবি নয়, বা কি প্রাচীনতম কবি নয়, মানে প্রাচীন যুগের কবি নয় বা নাই, এরকম একটা প্রশ্ন আসে। তো এরকম যখন প্রশ্ন আসে তাহলে আমার চর্যাপদের যে কবি যারা আছেন তাদের নামগুলো আমাদের এখন জানতে হবে। এটা ছড়ার মধ্য দিয়ে আমরা একটু মুখস্থ করি। কান্ন কম্বল কুক্কুরি, ভুসুকু বাদে গুগুরি, চাটিল তারক তন্ত্রী, সরহসবর শান্তি, লারি ডম্বি ডম্বি কঙ্কন, জয়নন্দী দারিক ড্যান্ডন, বীরুর বিনার ধর্ম, মহিদর আর্যের কর্ম, লুই বলে মনে রাখা চাই, তবেই তুমি চাকরি পাবে ভাই। তাহলে এই যে নামগুলো আছে, এটা ছড়ার মধ্য দিয়ে আমি ছড়া বানানোর চেষ্টা করেছি। এই ছড়াটা আমি নিজেই বানিয়েছি। তো আপনারা এই ছড়াটা যদি পড়েন তাহলে এই নামগুলো হয়তো মনে রাখতে পারবেন। সংকলক মানে হচ্ছে, আপনি তো এই শিমুল সিংহ তো ইসলাম ধর্মের না, যারা ইসলাম ধর্মে তারা বুঝবেন যে জামিউল কোরআন বা এই কোরআনের সংকলক কাকে বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে জামিউল কোরআন। মানে হচ্ছে ওই যে কোরআনগুলো, কোরআনের যে এগুলো আছে, আগে তো মৌখিকভাবে ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, তখন তিনি এটাকে একসাথে কী করে একসাথে করেছেন। তার মানে সংকলক বলতে আমরা বোঝাচ্ছি যে তিনি এই জায়গায় একটা ছিল, ওই জায়গায় একটা ছিল, ওই জায়গায় একটা ছিল, এক একটা পথ এক এক জায়গায় পড়ে রয়েছে এরকম, তখন এটাকে তিনি সব একসাথে করে এক জায়গায় জড়ো করেছেন। সংকলক মানে এই যে আমাদের বাজারে যে চাকরির যে বইগুলো আছে এগুলো সব হচ্ছে সংকলন। আর যে সংকলন করেন তিনি হচ্ছেন সংকলক। মানে এই জায়গায় এই বই থেকে একটু, ওই বই থেকে একটু, ওই বই থেকে একটু, ওই বই থেকে, মানে কাট কপি পেস্ট করে যখন একসাথে করি, দেখেন লেখা থাকে না যে রচনায় ও সংকলনে, মানে বিভিন্ন জায়গা থেকে এনে একসাথে করা, তিনি হচ্ছেন সংকলক। সংকলন যিনি করেন তিনি হচ্ছেন সংকলক। ঠিক আছে? হ্যাঁ, শিমুল সিংহ তিনি হচ্ছে বিভিন্ন জায়গার চর্যাপদগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বিভিন্ন জায়গায় যে ছিল পুঁথিগুলো, পদগুলো, সেই পদগুলো বিভিন্ন জায়গা থেকে এনে একসাথে জড়ো করে একসাথে তিনি কপি করার ব্যবস্থা করেছেন, সংগ্রহ করেছেন, একসাথে সংগ্রহ করেছে, এটা সংকলক। ঠিক আছে? নেপাল কি পালদের জন্য হয়েছে এরকম মানে কোনো রেকর্ড আমি পাইনি। তো নেপাল আসলে এটা গবেষণার বিষয়, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ, এটা আমরা যখন গবেষণা বঙ্গ নামটা কোথা থেকে আসছে এটাই যেমন আমরা জানি সেই অনেক আগে থেকে, কোথায় বঙ্গ নাম পাওয়া গেছে, বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে বাংলা, পরে বাংলাদেশ, এরকম বিবর্তন হয়েছে। তো নেপালের বিষয়টা ওরকম হয়তো গবেষণার বিষয়, নেপাল যাদের বাড়ি তারা হয়তো ভালো বলতে পারবেন, বা আমি আসলে কোনো বইয়ের মধ্যে পাই নাই যে নেপাল নামটা কীরকম, বা আপনি যেটা বলেছেন এটা হতেও পারে, অসুবিধা নেই, এটা একটা কারণ হতে পারে। তাছাড়া একটা নাম কেন এটা হয়েছে এইটার খুব কখনোই কোনো পাওয়া যায় না, মানে প্রামাণিক কোনো কিছু পাওয়া যায় না। এটা কবে সৃষ্টি হয়েছিল এক একজন এক এক ধারণা করেন মাত্র। তো ছড়াটা আমরা আবার একটু পড়ি। কান্নু কম্বল কুকুরি, ভুসুকু ভাদে গুগুরি, চাটিল তারক তন্ত্রী, সরহসবর শান্তি, লারি ডম্বি ডম্বি কঙ্কন, জয়নন্দী তারিক ডেন্ডন, বীরুর বিনার ধর্ম, মহিদর আর্যের কর্ম, লুই বলে মনে রাখা চাই, তবে তুমি চাকরি পেবে পাই। এরকম আমরা কষ্ট করে মনে রাখবো। পদ সংখ্যা কয়টি? পদ সংখ্যা হচ্ছে 50টি। সুকুমার আবার একটু বেশি বলেছেন, তিনি আবার বলেছেন 51টি। উদ্ধারকৃত পদের সংখ্যা, উদ্ধারকৃত মানে তিনি যে পদটা যে 50টি, সেই 50 থেকে মানে ধরেন এখানে কোথাও পড়ে আছে পুঁথি, এটা খুঁজে বের করতে, মানে যখন পুঁথিটা পাইছি এটার মধ্যে পথ হিসেবে কয়টা খুঁজে পেয়েছে। পদ প্রথমত 46টা একদম পূর্ণাঙ্গ পেয়েছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। আর আরেকটা পেয়েছে হাফ, মানে অর্ধেকটা নাই এরকম। তো অর্ধেকটা নাই, এই হলো 46.5টা উদ্ধার করা গেছে বা আমরা আস্ত পেয়েছি, বাকিগুলো আর পাওয়া যায় না। তো বাকিগুলো যে পাওয়া যায় না, তাহলে আমরা 50টা বইয়ের মধ্যে কিন্তু 50টা আছে, কীভাবে মিলিয়েছি? ও যে তিব্বতী ভাষায় এটা অনুবাদ হয়েছিল, ওই তিব্বত থেকে এনে আমরা সেটা মিলিয়েছি। তো এই অনুদ্ধারকৃত হচ্ছে 3.5
এটা আপনারা বুঝতেই পারছেন। অনূর্ধ্ব বা বিলুপ্ত পদগুলো মানে কোনটা কোনটা এটা পরীক্ষা আসতে পারে। 23 নম্বরটা এটা হচ্ছে ভূসুক উপার, 24 নম্বরটা 23-24 দুটো মনে আছে, একটা হচ্ছে 23-24-25, একটা না হচ্ছে তিনটা, আর লাস্টের দিকে হচ্ছে 48 নম্বরটা যেটা কুক্কুরিপার বলা হচ্ছে। যে কয়টি পদ কে কয়টি পত্র রচনা করেছে? সবচেয়ে বেশি পত্র রচনা করেছে কান্নপা। এটা খুব সহজ একটা উত্তর প্রশ্ন, এটাও সহজ থাকলে ইম্পর্টেন্ট যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তিনি কয়টা পত্র রচনা করেছেন? বলছে 13টা, মতান্তরে বলা হচ্ছে 12টা। তাহলে 12টা 13টা এই দুইটা নিয়ে যেহেতু মতান্তর আছে, এটা নিয়ে প্রশ্ন পরীক্ষায় দুইটাই দিবে না, দুইটাই কখনো প্রশ্ন দিবে না, কারণ এটা নিয়ে যেহেতু মতান্তর আছে। 12 থাকলে 13 থাকবে না, 13 থাকলে 12 থাকবে না, অথবা এই প্রশ্নটা আসবেই না। আসবে হচ্ছে যে কে বেশি পত্র রচনা করেছেন। তারপরে লিখেছেন ভূসুকোপা, তিনি 8টি পত্র রচনা করেছেন, এটা আসতে পারে দ্বিতীয় সর্বোচ্চ কে। তারপর হচ্ছে সরহপা 4টি, লুইপা 2টি, শান্তিপা 1টি, সবরপা হচ্ছে 2টি, আর বাকি সব হচ্ছে একটা একটা করে। অন্যরা 1টি করে পত্র রচনা করেছেন। এর মধ্যে আমার ইম্পর্টেন্ট হচ্ছে কান্নপাটা ইম্পর্টেন্ট, ভূসুকপাটা ইম্পর্টেন্ট, এই দুইটা আসতে পারে যে প্রথমকে এবং দ্বিতীয় সর্বোচ্চকে। তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে প্রাচীনতম চর্চাকার কি? সবরপা, এটা কষ্ট করে মনে রাখতে হবে। এবং আধুনিকতম মানে হচ্ছে সবচেয়ে নবীন যে, সে হচ্ছে সরহপা বা ভূসুকোপা। এগুলো হচ্ছে প্রত্যেকটারই এক একটা কি বলে অনুমান, একটাও কিন্তু মানে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। বিভিন্ন ভাষা টাষা এগুলো সব বাড়ি কোথায় ছিলেন কী ছিলেন সব কিছু মানে বিবেচনা করে যারা সাহিত্যের যারা গবেষক ছিলেন তারা মোটামুটি এটা আন্দাজ করতে পেরেছেন যে এই আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আন্দাজ করেছেন যে চর্যাপদের প্রাচীনতম হচ্ছে সবরপা, আর হচ্ছে নবীন হচ্ছে বা আধুনিকতম হচ্ছে ভূসুকোপা অথবা সরহপা। তো শহীদুল্লাহর মতে এই যে ভূসুকোপা তার বাড়ি ছিল হচ্ছে বাংলাদেশে, এই কথাটা আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কার বাড়ি হচ্ছে বাংলাদেশে ছিলেন। আরও কিছু তথ্য এখানে দেওয়া আছে যে আদি পদগত হচ্ছে লুইপা, শেষ পদগত হচ্ছে সরপা, এটা জানতেই হবে। প্রবীণ হচ্ছে সবরপা, আর শেষ পদ সবরপা, এটা জানতে হবে। শ্রেষ্ঠ হচ্ছে কান্নপা, এই কান্নপা এটা আমরা জানি। বাঙালি পদকর্তা কয়জন? 7 জনের কথা উল্লেখ করেছে। একটা লুইপা, কুক্কুরিপা, বিরূপা, ডম্বিপা, সবরপা, ধর্ম, জয়নন্দী। জয়নন্দীর বানানটাই ধর্মকে ধামও বলা হয়, আর জয়নন্দীকে জয় ও নন্দী বানানটা এরকম পাওয়া যায়। বানানটা এরকম পাওয়া যায়। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে কি, এরকম যদি প্রশ্ন আসে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আসতে পারে। ভূসুকুয়া সে 49 নম্বর পদে মধ্যে বলেছেন আজি ভূসুকি বঙ্গালী বইলি, মানে আজ ভূসুকি বাঙালি বলল। ডক্টর সুকুমারের মতে কুক্কুরিপা নারী ছিলেন। কেন নারী ছিলেন বলছি যে তার ভাষাটা, কুক্কুরিপার যে ভাষাটা সেটা এর মধ্যে মেইলি একটা ব্যাপার আছে, এটা তিনি অনুমান করেছেন। কিন্তু বাস্তবে এই কুক্কুরিপা আসলে কি নারী ছিলেন না পুরুষ ছিলেন এটা কেউ জানে না। তো এই তথ্যগুলো সবগুলো এখানকার যে তথ্যগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট। ইংরেজি অনুবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আধুনিকতম দুজন বলা হচ্ছে যে সরহপা এবং ভূসুকোপা, এই দুজনের যে কোনো একজন। তাহলে আমার পরীক্ষা যদি আসে যে আধুনিকতম কে, তাহলে যদি সরহপা থাকে তাহলে অপশনে কখনোই ভূসুকোপা থাকবে না। মানে এই দুইটা নিয়ে কনফিউশন, কেউ বলছে সরহপা, কেউ বলছে ভূসুকোপা। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি দুজনের কথাই বলেছেন। তাহলে আমাদের পরীক্ষা যদি আসে তাহলে ভূসুকু এবং সরহ দুইটা একসাথে কখন থাকবে না। হয় ভূসুকু থাকলে সরহ থাকবে না, সরহ থাকলে ভূসুকু থাকবে না। অথবা কে কোন দুইজন, তাহলে ক খ দিয়ে আসবে, ক খ দুজন উভয়। ঠিক আছে, তাহলে এটা নিয়ে যেহেতু কনফিউশন আছে, কনফিউশন বলতে আমার আর আপনার মধ্যে না, মানে যারা আবিষ্কারক যারা গবেষক তারাই বলছে যে কি সরহপা বা ভূসুকোপা। তো আমরা এই দুইটা জানা রাখবো যে সরহপা ভূসুকোপা এই দুজনকে বলা হচ্ছে কি, এই দুজনকে বলা হচ্ছে যে আধুনিকতম। মানে ভাষা তাদের জন্ম মানে শেষের দিকে আর কি, মানে ব্যাপারটা এরকম না যে 1 বছর 2 বছর 50 বছর লেখা হয়েছে 100 বছর, এটা তো বছরের পর বছর ধরে লেখা হয়েছে। ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। এইটা একবার পরীক্ষায় আসলো যে বুদ্ধিস্ট মিস্টিক সংকে লিখেছে, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি হচ্ছে 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বুদ্ধিস্ট মিস্টিক সং, এটা নিয়ে একটা মজার গল্প আছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর কি। তো তখন তার বয়স একেবারে তরুণ, তিনি এগুলো তাকে দায়িত্ব দেওয়া হলো এগুলো কাজ করার পরে, তখন তিনি সিলেবাসের মধ্যে এটা অন্তর্ভুক্ত করেছেন চর্যাপদ। তখন বিভাগীয় প্রধান সম্ভবত স্যার আশুতোষ ভট্টাচার্য সম্ভবত ছিলেন। তো তিনি বললেন যে এটা কে পড়াবে, তখন তিনি বলছেন যে আমি পড়াবো। ঠিক আছে, তখন থেকে তিনি এই ইয়াটা পড়ান, এই
কি বলে চর্যাপদটা পড়ান আর কি। তখন থেকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্য হওয়ার পরে সকল বিশ্ববিদ্যালয়ে এটা পাঠ্য হয়ে গেছে, এখন পর্যন্ত সবসময় পাঠ্য, এবং বাংলা ভাষায় অনার্স মাস্টার যতদিন থাকবে ততদিন মনে হয় এটা পাঠ্য থাকবে। তো সম্প্রতি অনুবাদ করেছেন, এই সম্প্রতি এটা আবার অনুবাদ করেছেন ইংলিশে, সেটা হচ্ছে আমাদের কবি জসিমউদ্দিনের মেয়ে হচ্ছে, এটা নাম দিয়েছেন মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ, মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। এই চর্যাপদের এটা তিনি অনুবাদ করেছেন, তার নাম হচ্ছে হাসনা মওদুদ। হাসনা মওদুদ কেন হচ্ছে, যে মওদুদ বিএনপির যে নেতা, মওদুদের স্ত্রী হাসনা মওদুদ, হ্যাঁ। তো এই হাসনা মওদুদ, তিনি, এই হাসনাটা হচ্ছেন জসিমউদ্দিনের মেয়ে, তিনি এটা সম্প্রতি অনুবাদ করেছেন। তাহলে এই দুজনের কথা আমরা বলবো, যদিও এটা পরীক্ষায় আসবে না, কারণ এটা রাজনৈতিক কারণেই এটা আমার মনে হয় না পরীক্ষায় আসবে। আমরা ওদের হচ্ছে বৌদ্ধিক মিস্টিক সং, এটা আমরা দেখব। তিব্বতী ভাষায় অনুবাদ, এখানে আমরা একটা নতুন তথ্য পাবো যে তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন কে, কীর্তিচন্দ্র। এই তিব্বতী ভাষার অনুবাদটা যদি না থাকতো তাহলে আমরা ওই যে চর্যাপদের এই যে 46.5টা যে উদ্ধার করেছি, কিন্তু আপনারা যদি বই বের করেন সেখানে দেখবেন যে 50টা পদই দেওয়া আছে। তাহলে 50টা পদ কীভাবে দেওয়া আছে, ওই যে 3.5টা যে আমরা খুঁজে পাই নাই, তাহলে ওইটা আমরা কোথায় পেলাম, ওইটা হচ্ছে আমরা এই তিব্বতী অনুবাদ থেকে নিয়েছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ ওই বাংলায় যেটা আছে মূল, এইখানে হারাই গিয়েছিল, কিন্তু এর আগে তো তিব্বতের অনুবাদ করা হয়েছে, ওখানে তো আর হারাইয়া যায় নাই, ওখান থেকে পরে আবার বাংলায় নেওয়া হয়েছে। সেই তিব্বতী অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি, কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি, ওই যে যেরকম চন্দ্রমুখ, মুখচন্দ্র, ওই যে এরকম, কেউ বলছেন কীর্তিচন্দ্র, কেউ বলছেন চন্দ্রকীর্তি। আচ্ছা, চন্দ্রকীর্তি বা কীর্তিচন্দ্র যেই হোক, তিনি একই ব্যক্তি। আমার যে কোনো একটা নামে পরীক্ষায় থাকবে, দুইটা নামে পরীক্ষায় থাকবে না। ধরেন আপনি শিখলেন কীর্তিচন্দ্র, কিন্তু পরীক্ষায় আসছে চন্দ্রকীর্তি, তখন ওইটা আবার অন্য কিছু ভাবার দরকার নাই, দুজন একই ব্যক্তি, ঠিক আছে? এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে এই তিব্বতী ভাষায় কী অনুবাদ করেছেন, এবং এটা এই তিব্বতী ভাষার অনুবাদটা তাহলে আমাদের সামনে কীভাবে আসলো, কে নিয়ে আসলো? এই যে প্রবোধ বাগচি, তিনি নিয়ে আসছেন 1938 খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আর একটা নতুন তথ্য আমরা পাচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তিব্বতী অনুবাদ যে কীর্তিচন্দ্র, এছাড়া কি আরও কোনো ব্যক্তি কি তিব্বতী অনুবাদ করেছিলেন কিনা? এই যে আমাদের যে এই বইগুলো কথা কেন বলছি, আহমদ শরীফের বইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আহমদ শরীফ খুবই লার্নেড পারসন, খুবই লার্নেড, এবং তার বইগুলো অন্যরকম একটা মান আছে। তো এই বইয়ের মধ্যে যেহেতু তিনি এই কথা বলেছেন, তাহলে যিনি প্রশ্ন করবেন, তিনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার কাছে এই বইটা 100% শিওর আছে। কারণ আমরা যারা সাহিত্য পড়েছি, অনার্স মাস্টার্স করেছি, ডক্টর আহমদ শরীফের বই মোটামুটি স্যাররা সবসময় রেফার করতেন যে আহমদ শরীফের বইটা যেন পড়ি আমরা। আহমদ শরীফ, তারপরে শহীদুল্লাহর বই, সুকুমার সেন, এই তিনজন হচ্ছে বস পাবলিক। একজন হচ্ছে কি আহমদ শরীফ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একটা সুকুমার। তো এদের বইগুলো আমাদের পড়তে হবে। তাহলে যে এই বইয়ের মধ্যে আর একটা নতুন তথ্য দেওয়া আছে, সেই তথ্যটা হচ্ছে শিলচারি। এই শিলচারি নামে আরেক ব্যক্তি, তিনি তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন। তাহলে আমাদের সবাই যেহেতু এই নামটা জানে, কীর্তিচন্দ্র জানে, তাহলে হয়তো পিএসসির প্রশ্ন যেহেতু মাঝে মাঝে এমন এক একটা জিনিস দেওয়া দেয় প্রশ্ন, যেটাকে কোথা থেকে জাস্ট কেউ খুঁজে বের করতে পারে না। এখন যিনি পরীক্ষক, তিনি যদি মনে করেন যে না, কীর্তিচন্দ্র তো সবার নাম সবাই জানে, আমি শিলচারি নাম দিয়ে দিই, যেমন এইবার যেরকম দিয়ে দিয়েছে বলতে কি, ওই যে বানানটা হয়ে গেছে কি সহজ ঘানি, এই জন্য ওটা অনেকে দ্বিধায় পড়েছে, এই জন্য অনেকে এটাকে বাউল উত্তর করেছে। আসলে কিন্তু এটা বাউল উত্তর হবে না, কারণ বাউল তত্ত্ব বা এটা আরও অনেক পরের ব্যাপার। তো ওই শিলচারি, এই নামটা আপনারা মুখস্থ করবেন, মানে একবার পড়লেই তো আপনার মনে থাকবে, তখন প্রশ্নের মধ্যে যেহেতু এটা দেয়াই থাকবে, তখন আপনারা নিশ্চয়ই এটা উত্তর করতে পারবেন বলে আমার বিশ্বাস। তাহলে এইখান থেকে আমরা এই তথ্যগুলো জানলাম। চর্যাপদের টিকাকারক বা টিকাকারক বলতে, টিকা তো বোঝেন, মানে ব্যাখ্যা, টিকা মানে হচ্ছে ব্যাখ্যা। তাহলে এই চর্যাপদ কি নিয়ে লেখা, আমি বলেছিলাম শুরুতে, যেহেতু এগুলা খুব তাত্ত্বিক একটা কথা, খুব গৌরব একটা কথা, এবং এটা যেন অন্যরা বুঝতে না পারে, তারা নিজেরাই এই দর্শনে যারা বিশ্বাসী, ধরেন বাউল যারা আছে, তারা একসাথে বসবাস করে, তাদের একটা আশ্রম থাকে, তারা গান করে, তাদের একটা লাইফস্টাইল থাকে। ঠিক আপনি খালি বাউল কথা মনে রাখেন, তাহলে ওই যে সহজীয়া যারা আছে, তাদের নিজেদের একটা কমিউনিটি আছে, তাদের নিজেদের একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, তার নিজেদের একটা ভাষা আছে। তাছাড়া চর্যাপদ যখন লিখিত হয়েছে, তখন বাংলা ভাষা কেবল জন্মগ্রহণ করেছে, এই জন্য শব্দচয়নগুলো আরও এমনিতে কঠিন হয়ে গেছে। ওইখানে আবার আরেকটা যোগ হয়েছে, তাদের তাত্ত্বিক কথাবার্তা, এবং নিজেদের মধ্য থেকে একটা রূপক সংকেত দিয়ে তারা এটা প্রকাশ করতে চাচ্ছে, যে কারণে এই চর্যাপদের ভাষা বা কি বলতে চাচ্ছে, এটার মানেটা কি, এটা অনেক জটিল হয়ে গেছে। একটু বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে না, ওই অন্ধকার, আলো এবং অন্ধকারের মধ্যে।
আলো আধারি ব্যাপার হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন। তো এইটা চর্যাপদ যে আমরা বুঝতে শিখেছি বা চর্যাপদের মানেটা কি এবং চর্যাপদ ব্যাপারটা কি, এইটার প্রধান যিনি কারিগর তিনি হচ্ছেন মণি দত্ত। তিনি এই চর্যাপদের ব্যাখ্যা করেছেন, টিকা লিখেছেন যে এটার মানে এই, এটার মানে এই, এটার মানে এই ব্যাখ্যা দিয়েছেন। এই মণি দত্তের এই ব্যাপারটা যদি না পাইতাম তাহলে এই চর্যাপদের ব্যাপারটা আমরা কখনই উপলব্ধি করতে পারতাম না। এবং এটি সংস্কৃত ভাষায় লেখা ছিল। কী ভাষায় লেখা ছিল? সংস্কৃত পরীক্ষায় আসতে পারে। এই যে চর্যাপদের টিকাকারককে এটা পরীক্ষায় প্রশ্ন আসছে, মানে বিশেষ পরীক্ষার প্রেলিতে আসছে, এবং সেটি কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃত ভাষায়। এইটা আসে নাই। সংস্কৃত টিকা ও তিব্বতী ভাষার অনুবাদ থেকে চর্যাপদের কবিদের পরিচয় ও ব্যাখ্যা জানা সহজ। এই চর্যাপদের যে পরিচয়, কারা কোথায়, কার বাড়ি কোথায়, কি না কি, এটা আমরা আসলে জানতাম না, কারণ আমাদের কাছে কোনো তথ্য ছিল না। এই যে সংস্কৃত টিকা, এই টিকাটা আমরা পেয়েছি। আর যে তিব্বতী অনুবাদ থেকে, ওই তিব্বতী অনুবাদ থেকে ওই 3.5টা উদ্ধার করেছি। আর তারপরে চর্যাপদ যারা কবি ছিলেন তাদের সম্পর্কে আমরা জানতে পেরেছি, ভাষা সম্পর্কে জানতে পেরেছি। সব কিছু মোটামুটি আমাদের জন্য সহজ হয়েছে। আর এগুলো খুঁজে না পাইলে সম্ভবত আমরা চর্যাপদের আসলে উদ্ধার করতে, মানে উদ্ধার বলতে এটার মর্মার্থটা আমরা বুঝতে পারতাম কিনা সেটা আমরা বলতে পারছি না। তো এগুলো ব্যাপার চর্যাপদের ভাষা। চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বা আলো আধারি ভাষা, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, এরকম। তাহলে পরীক্ষা এটা আসতে পারে। চর্যাপদের ভাষা কি এটা আপনারা জানেন। চর্যাপদের ভাষা যে বাংলা, এটা কে প্রমাণ করেছেন? এই জায়গাটা ইম্পর্টেন্ট। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার একটা বই ছিল দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে সংক্ষেপে ODBL বলে। তিনি তার এটা গবেষণা গ্রন্থ। এইখানে তিনি প্রমাণ করেছেন বিভিন্ন ভাষার সাথে কম্পেয়ার করে যে না ভাই, এটা কি আসামি ভাষা, এটা কি হিন্দি ভাষা, এটা কি পালি, এটা কি ষোড়শিনী, এটা কি উড়িয়া ভাষা, এরকমভাবে অনেকগুলো ভাষার সাথে তুলনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ইভেন আমাদের ডক্টর শহীদুল্লাহ তারা মোটামুটি প্রমাণ করেছেন যে না, এই ভাষাটা হচ্ছে আসলে বাংলা, যদিও সর্বাংশে বাংলা না। এই চর্যাপদের ভাষার মধ্যে অনেক ভাষার শব্দ আছে, ষোড়শিনী ভাষার শব্দ আছে, উড়িয়ার শব্দ আছে, হিন্দি শব্দ আছে, বিভিন্ন ধরনের শব্দ আছে। কিন্তু ধরেন 60, 70, 80% শব্দ হচ্ছে বাংলার। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে এটা হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন। মানে ব্যাপারটা সবগুলো 100% শব্দ বাংলার এরকম না, কিন্তু এরকম দাবি কেউ করতে পারবে না। ইভেন আমাদের শহীদুল্লাহ কিংবা সুনীতি কুমার এই কথা বলেননি, বলেছেন তারা যেটার ম্যাক্সিমাম শব্দ, মেজরিটি শব্দগুলো হচ্ছে বাংলার। সুতরাং এটা আমরা বাংলা ভাষা সম্পদ বলতে পারি। এই জন্য তারা অনেক মানে কি বলে এটাকে দেন দরবার করে এটাকে প্রমাণ করেছেন, চেষ্টা করেছেন। তো এখানে এগুলো লেখা আছে দেখেন। এবং চর্যাপদের সঙ্গে যে এই যে আর্যদ্বীপের মানে, এবং কতজনে কিছু মানুষের কিছু পদকর্তার ভাষা টোটালি বাংলাই ছিল না, লেখা আছে এখানে দেখেন। এই যে আর্যদেবের ভাষা ছিল উড়িয়া, মানে উড়িষ্যার, এবং শান্তিপদের ভাষা ছিল মৈথিলি। মৈথিলি ভাষা তো বোঝেন, মৈথিলি হচ্ছে বাংলা এবং মিথিলা, মৈথিলি বাংলা এবং মিথিলার ভাষা। সরি এটা আমি ব্রজবলি কেন বলতেছি, মানে বাংলা এবং মিথিলার যে ভাষা আছে বা মৈথিলি যে ভাষা আছে, মিথিলার ভাষাকে মৈথিলি বলা হয়। এই দুইটার সমন্বয়কে ব্রজবলি বলা হয়, ওইটা আমি বলতেছি না। তো মিথিলার ভাষা হচ্ছে মৈথিলি। তো এই মৈথিলি ভাষা এবং উড়িয়া ভাষা দেখেন, এই আর্যদেবের ভাষা বাংলা না। তারপর হচ্ছে শান্তিবাদের ভাষা হচ্ছে মৈথিলি। এই কথাগুলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যে বললাম যে সর্বাংশে এটা কিন্তু বাংলা না। এবং আরও কিছু দেখেন যে কান্ন, সরহ, ভুসুকু প্রভৃতির ভাষা প্রাচীন বাংলা বা বঙ্গকামরূপী। তার মানে এইখানে বাংলা ভাষা উৎপত্তি হওয়ার, আমি বলছি যে চর্যাপদ যখন লেখা হয়েছে তখন কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তো ওই বাংলা ভাষার ইমিডিয়েট আগের যে রূপ তার নাম হচ্ছে বঙ্গকামরূপী। তাহলে এই ভাষাটাকে আমরা বলতে পারি বাংলা, বা কোনো ক্ষেত্রে বঙ্গকামরূপী। কারো ভাষা হচ্ছে উড়িয়া, কারো ভাষা হচ্ছে মৈথিলি। সব কিছুর একটা মিশ্রণ আছে। এই জন্য অনেকে বলছে যে চর্যাপদের ভাষা হচ্ছে জগা খিচুড়ি। কি খিচুড়ি? জগা খিচুড়ি। কিন্তু যেহেতু এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতির সাথে জড়িত, আমাদের অস্তিত্বের প্রশ্নে এইটা মোটামুটি আমরা বলি যে এটা আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন, যেহেতু বাংলা ভাষার শব্দ বেশি আছে। তাহলে পরীক্ষায় কখনো যদি আসে যে চর্যাপদের ভাষা কি, চর্যাপদের ভাষা তো অবশ্যই প্রাচীন বাংলা। প্রাচীন বাংলাকে আমরা কি বলতে পারি? প্রাচীন বাংলা মানে বাংলা হওয়ার ঠিক আগের রূপটি কি? বঙ্গকামরূপী। তাহলে আমরা এটাকে বঙ্গকামরূপীও কিন্তু বলতে পারবো।
বুঝতে পেরেছেন? কখনো যে অপশনে প্রাচীন বাংলা না থাকে, বঙ্গগম্ভীর থাকলে ওইটাই উত্তর করতে হবে। চর্যাপদের সাহিত্যিক মূল্য লেখা আছে যে চর্যাপদগুলো সাহিত্য চর্যাপদ সার্থক, এগুলো অধিকাংশ 10 লাইনে রচিত হয়েছে, অধিকাংশ 10 লাইনে রচিত। সাধন সঙ্গীত হলেও অলঙ্কার, তারপরে যে ছন্দ, এসব নানান কারণে এগুলো কবিতা হয়ে উঠেছে। তত্ত্বকথা আছে এখানে, বাউলদের তত্ত্বের সাথে মিল আছে বলেছি। চর্যাপদ প্রথম লাইনে বলা আছে কা তোর বলো পাঞ্চবীর আলো চঞ্চলে চিয়ে পৈঠা কালো। আধুনিক রূপটা কি এটা বলা আছে দেখেন, দেহ গাছের মতো, এর পাটি 5টি, এটা পাটি না, এটা 5টি হবে, 5টি ডাল, চঞ্চল মনে কাল প্রবেশ করে। তারপরে হচ্ছে দেখেন 35 নম্বর চর্যায় বলা আছে এতকাল আছে, এটা আমরা না পড়ি, বাংলাটা পড়ি শুধু, যে এতকাল আমি সমূহে ছিলাম, এখন সদ্গুরু বুঝলাম। এই যে সদ্গুরু, সুফিবাদের কথা বলা হচ্ছে, সুফিবাদ যেরকম মুর্শিদ ধরতে হয়, তারপরে বাউলের যেরকম এরকম গুরু ধরতে হয়, তাহলে এই ব্যাপারগুলো সেই চর্যাপদে ছিল। অর্থাৎ সেই আমাদের যে কি বলে সাধন সঙ্গীত যারা করতেন, সহজিয়া যারা ছিলেন, তারা তাদের মধ্যে গুরুবাদের যে ব্যাপার ছিল, যে এই নির্বাণ লাভের জন্য একজন কি ধরতে হবে, একজন গুরু ধরতে হবে। ওই গুরু যেভাবে বলে গুরুর দেখানো পথে পথে আমরা চলবো। এইগুলোর বিকাশ লাভ পরবর্তীতে করেছে সুফিবাদ কিংবা বাউলবাদ, এগুলা বাউল তত্ত্ব। ব্যাপারটাই বুঝতে পেরেছি? তারপরে এটা ছন্দটা কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদ অধিকাংশ ছন্দ পাদাকুলক ছন্দ। এই কথাটা ইম্পর্টেন্ট, এটা এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই। পাদাকুলক ছন্দ আর আধুনিক ছন্দ বিবেচনায় মাত্রাবৃত্ত ছন্দ। এই মাত্রাবৃত্ত ছন্দ দিয়ে প্রশ্ন আসছে। 33 নম্বর বিষয়ে এসে আসছিল যে চর্যাপদের ছন্দ আধুনিকতার বিবেচনায় এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। বর্তমান ছন্দ মানে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই বৃত্ত অনুযায়ী যদি আমরা ফেলি তো তাকে কোথায় ফেলা যায়? তাকে মাত্রাবৃত্তের মধ্যে ফেলা যায়। আর আদিম ছন্দ ওই অনুযায়ী যদি আমরা বিশ্লেষণ করি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন এটার মধ্যে পাদাকুলক ছন্দে রচিত অধিকাংশ পদ। এই কথাটা থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে না, আমরা এটা খুব ভালোভাবে মনে রাখবো। অলঙ্কারের মধ্যে উপমা উৎপ্রেক্ষা পাওয়া যায়, তবে অনুপ্রাসের প্রাধান্য আছে। এই কথাটার পর আমরা মনে রাখবো অনুপ্রাস কি, হোয়াট ইজ অনুপ্রাস মানে হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দেওয়া, অর্থ না, শব্দগত। ধরেন আমি বললাম কাক কালো, কোকিল কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ, কন্যার কেশ। দেখে সবগুলো কি ক ক ক ক ক, এই যে ক দিয়ে যে আমি একটা মিলাইলাম, এটাকে বলা হবে অনুপ্রাস। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। তলে এবং জলে, তলে জলে, তলে জলে, যে তলে এবং জলে যে মিলিয়ে দিয়েছি, তলে আর ছিল কি জলে, এইটাকে বলা হবে অনুপ্রাস। যেহেতু লাস্টে মিলিয়েছি এই জন্য এটাকে বলা হবে অন্তানুপ্রাস, মানে শেষে মিলিয়েছি। তাহলে আমাদের এই চর্যাপদের যে অলঙ্কার, সেটার মধ্যে উপমা আছে, উৎপ্রেক্ষা আছে, তবে সবচেয়ে বেশি আছে কি অনুপ্রাস। তাহলে কখনো পরীক্ষা যদি আসে, কঠিন প্রশ্ন যদি করে যে চর্যাপদের কোন অলঙ্কারটা বেশি আছে, সেটা কি অনুপ্রাসটা বেশি আছে। অর্থাৎ একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দেয়া, কিংবা ওই কি বলে এটাকে অন্তমিল। সে অন্তমিলের যে ব্যাপারটা, এটা কিন্তু ছন্দ না, মনে রাখবেন। ছন্দ এবং অন্তমিল কিন্তু এক জিনিস না। আমরা বলি যে ধরেন এরকম বললাম যে কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ, তখন আমরা অনেকে বলি যে এই দেখ ছন্দের কি মিল। কিংবা এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, যে তলে এবং জলে যে মিলিয়েছি, এটাকে অনেকে বলে দেখ ছন্দের কি মিল। এটা কিন্তু ভুল, এটা ছন্দ না, এটাকে বলা হয় অলঙ্কার। এবং এই অলঙ্কারের নাম হচ্ছে অনুপ্রাস। যখন একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে দেওয়া হয়, মানে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যখন মিলিয়ে দিয়ে একটা ধ্বনি ব্যঞ্জনা সৃষ্টি করা হয়, বা সেটা শেষে হতে পারে, শুরুতে হতে পারে, বা একটার পর একটা হতে পারে, এটাকে বলা হয় অনুপ্রাস। এবং ওই অনুভূতিটাকে বলা হয় আনুপ্রাসিক। অনুপ্রাস থেকে অনুপ্রাস যোগ ইক সমান কি আনুপ্রাসিক। যে ব্যাপারটা হচ্ছে আনুপ্রাসিক, যেখানকার ভাষাটা হচ্ছে আনুপ্রাসিক। আনুপ্রাসিক মানে হচ্ছে যে এক বর্ণের সাথে আরেক বর্ণ মিলিয়ে দেওয়ার একটা, এক শব্দের সাথে আরেক শব্দটার মিলিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে। সেখানে অর্থর কোনো চিন্তা নাই, মানে অর্থ যা মন চা তা হোক, মানে শব্দের সাথে মিলানো যেন প্রধান কাজ। এরকম যখন ব্যাপার থাকবে সেটাকে বলা হয় আনুপ্রাসিক। আর উপমা উৎপ্রেক্ষা এগুলোর সাথে অর্থের সম্পর্ক আছে। রস হচ্ছে বিভিন্ন ধরনের রস রয়েছে। এটার মধ্যে শৃঙ্গার রস প্রধান। শৃঙ্গার কি? শৃঙ্গার মানে হচ্ছে আপনার মানে যৌন, এক কথা যদি বলি যৌন যে ব্যাপারগুলো আছে, কামরস, মানে যৌন যে ব্যাপারগুলো আছে, যৌন চেতনার এই ব্যাপারগুলো হচ্ছে
শৃঙ্গার রস, সব রসই আছে কিন্তু শৃঙ্গার রস আছে। এখন আপনাদের মনে হইতে পারে যে এটা তারা তাত্ত্বিক আলোচনা করতেছে, কিন্তু এটার মধ্যে শৃঙ্গার রস কেন আছে, যৌন ব্যাপারগুলো আছে। এটা কোন সময়ের মনে রাখতে হবে যে এটা খুব প্রাচীন যুগের। ওই সময় প্রাচীন বা মধ্যযুগের কোনো কাব্য কবিতার মানেই ওটার মধ্যে শৃঙ্গার রস প্রধান পাবে। আপনি যদি কথা বলেন, মানে শ্রীকৃষ্ণ কীর্তন বলেন, দেখবেন পদে পদে প্রত্যেক খণ্ডে খণ্ডে রাধার সাথে কৃষ্ণের মিলন, অর্থাৎ ওই মানে শৃঙ্গারের ব্যাপারটা, মানে ওই যৌন ব্যাপারটা প্রাধান্য পাচ্ছে। এই জন্যই তো ওরা ভাই মধ্যযুগীয়, ওই জন্যই তো ওরা হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগ মানেই দেখবেন এই রসটা অর্থাৎ শৃঙ্গার রসটা মেনলি প্রাধান্য পায়। তাহলে এইভাবেও যদি কখনো প্রশ্ন আসে যে প্রাচীন যুগ বা মধ্যযুগে কোন রস প্রাধান্য পায়, বিভিন্ন ধরনের রস রয়েছে। ধরুন শান্ত রস, শান্ত রস মানে খুব শান্ত, বোঝেন। বাৎসল্য রস মানে হচ্ছে ছেলে মেয়েদের প্রতি তার যে স্নেহটা। ধরুন বীর রস, যদি কোনো খুব মানে বীরত্বের কোনো ব্যাপার দেখায়। যদি মনে করেন হচ্ছে করুণ রস, যদি করুণ কোনো ঘটনা থাকে সেটা হচ্ছে করুণ রস, নাম থেকে মোটামুটি বোঝা যাচ্ছে। এরকম 9 প্রকার রস আছে। তো শৃঙ্গার রসটা হচ্ছে যখন যৌন চেতনা থাকে ভাষাটার মধ্যে, যৌন কোনো অনুষঙ্গ থেকে, যৌন কোনো সুস্বরী ব্যাপার থেকে, যৌন কোনো ব্যাপার দিয়ে কোনো কিছু বোঝানো হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে শৃঙ্গার রস। তাহলে এই প্রাচীন এবং মধ্যযুগের কাব্যের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে শৃঙ্গার রস রয়েছে, যেটা মানে আধুনিক যুগে মানুষ তো খুব সভ্য হয়েছে, তারা ওইভাবে বলে না। কিন্তু ওই মধ্যযুগে কিংবা প্রাচীন যুগে এইটা খুব বেশি মানে দোষের কিছু ছিল না, এটা পারমিটেড ছিল এবং ওইটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এই জন্য বিশেষ দ্রষ্টব্য চর্যাপদে অনুপ্রাসের, এটা বলেছি যে চর্যাপদে অনুপ্রাসের আধিক্য লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে প্রবাদ। চর্যাপদে 6টা প্রবাদ পাওয়া যায়। এই কথাটা আসতে পারে, সেই প্রবাদগুলো কি? অপনা মাংসে হরিণা বৈরী, এটা বুসুকু বলেছেন। বাংলা হচ্ছে হরিণ তার নিজের মাংসের জন্য সকলের শত্রু। তারপর হচ্ছে কি হাতের কাঙ্কন মা লৌ দাপন, এটা হচ্ছে 32 নম্বরের মধ্যে আছে যে হাতের কঙ্কন দেখতে আয়নার দরকার নেই। এরকমভাবে 1 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, আমি একটু দাগিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দুহিলু দুধ কি ব্যান্টে সময়, এইটা অনেক ইম্পর্টেন্ট। মানে হচ্ছে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়, মানে বন্দুকের গুলি একবার ছুড়ে দিলে কি সেটা আর বন্দুকে আসে? ওটার অর্থ মানে আধুনিক যুগে আমরা যেটা বলি এইটাই। হাড়িতে ভাত নাই নীতি আবেশী, মানে হাড়িতে ভাত নাই কিন্তু নিত্য প্রেমিক এসে বসে আছে, এইটাও ইম্পর্টেন্ট। মানে এই 1, 3, 4টা বেশি ইম্পর্টেন্ট। সবগুলো আপনারা পড়বেন কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট এইটা। মানে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কিংবা উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে আপনারা এই 3টা বাছাই করলে বেশি ভালো হবে। নিম্নবর্গের চিত্র। তাহলে এই চর্যাপদের যে মানুষগুলো আছে, পরীক্ষা যদি আসে, এই যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কি অনেক উঁচু দরে না নিম্ন? নিম্ন। এরা হচ্ছে কি খুব নিম্ন বর্গের মানুষ। তো সেই নিম্ন মানুষগুলোর কি বলে পেশাগুলো কি? এরা শিকার করে, বেদ, এরা জেলে, এরা নৌকা বায়, এরা হচ্ছে চাঙ্গারি বানায়, চাঙ্গারি মানে হচ্ছে মাচা বানায় আর কি। এরা হচ্ছে মদ্য তৈরি করে, মানে মদ তৈরি করে, তুলোধনা করে, তোলার কাজ করে, জুয়া খেলা, নির্বৃত্ত, নিরক্ষর, পর্বতে বসবাস করে। তাহলে কি নিরক্ষর পর্বতে কি করে বসবাস করে? এরা হচ্ছে বেদ, কাপালিক, ডম্বি, চান্ডালি, মানে আগের মানে নিম্নবর্ণের বৌদ্ধ, নিম্নবর্ণের হিন্দুদের যে পেশাগুলো ছিল এই ব্যাপারগুলো, ডম্বি, চণ্ডালি, শবরী, তারপরে হচ্ছে তাঁতি, ধুনুরি, সুরি, তারপরে মাহুত, নট, নটি, পতিতা, এরকম একেবারে নিম্নবর্ণের যে পেশাগুলো ছিল সেই পেশা আমরা এই চর্যাপদের মধ্যে দেখতে পাই। এবং কিছু লাইন আপনারা এখান থেকে নিতে পারেন। টালত ঘর মোর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাই নীতি আবেশী। তারপরে হচ্ছে এটা বাংলাটা হচ্ছে লোকশূন্য স্থানে প্রতিবেশী আমার ঘর, হাড়িতে ভাত নেই অথচ প্রেমিক এসে ভিড় করে। নারীর অবস্থা, নারীরা অনেক স্বাধীন ছিল। 2 নম্বর চর্যাপদে বলা হচ্ছে দিবসী বহুরি কাউহি ডরবায়, রাইতে ভইলে কামরূপ যায়। এখানে একটা ব্যবসাবৃত্তি কিংবা নৌকা চলনা, মহিলারা গুরুর অবস্থান ছিল, এরকম ব্যাপার আছে। ভয় পাওয়ার কিছু নাই। এখানকার রিটেনের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি একেবারে সুন্দর করে নোট করে আপনাদের প্রোভাইড করবো, কোনো অসুবিধা নেই। তো তারপরে হচ্ছে মানে এটার অর্থ কি? দিবসী কাউহি ডর পায়, মানে যে বউ দিনের বেলা কাউ আরে ভয় পায়, মানে কাকে কে ভয় পায়, সে রাতের বেলা কামরূপ যায়, মানে সে মানে পরকিয়া করতে যায় আর কি রাতের বেলা, এরকম। তো এরকম বলছে যে কামরূপ মানে হচ্ছে, আবার কেউ বলছে কামরূপ মানে হচ্ছে রাতের বেলা সে মানে ওই যে কামরূপ কামাখ্যা সেখান থেকে মানে জাদুবিদ্যা শিখতে যায়। কেউ বলছে জাদুবিদ্যা শিখতে যায়। তবে এটার সবচেয়ে প্রচলিত ব্যাখ্যাটা হচ্ছে
যে বউ রাতের বেলা কাককে ভয় পায়, দিনের বেলা কাককে ভয় পায়, সে বউ রাতের বেলা কামরূপ যায়। কামরূপ মানে হচ্ছে মানে অভিসারে যায় আর কি, প্রেমিকের সাথে দেখা করতে যায়। আবার এটার আরেকটা ব্যাখ্যা আমি পেয়েছি যে বউ দিনের বেলা দিবসী বউ কাউহি ডর পায়, অর্থাৎ যে বউ দিনের বেলা কাককে ভয় পায় সে রাতের বেলায় ওই যে কামরূপ কামাখ্যা বলে যে জাদুবিদ্যার জন্য যে বিখ্যাত ইন্ডিয়াতে, সেখানে সে জাদুবিদ্যা শিখতে যায় রাতের বেলা। তবে প্রথম যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা বেশি প্রচলিত। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে তারা নারীরা কোথায় উঁচা উঁচা পাবত তহি বসু সবরি বালি মোরঙ্গ পিচ্ছ পরিহান সবরি গীত কুঞ্জরি মা আলী। এটার অর্থ হচ্ছে উঁচু পর্বতে সবরি বালিকা বাস করে, তার পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় গুঞ্জার মালা। তো এইখান থেকে এই লাইনটা দেওয়া যেতে পারে নবচর্যাপদ। নবচর্যাপদ মানে নতুন চর্যাপদ। নবচর্যাপদের চর্যাপদ রচনা, এটা শশীভূষণ 1963 খ্রিস্টাব্দে নেপাল ও তরাই ভূমি থেকে আরও 250টি পদ আবিষ্কার করেছেন। তার মানে ওই নেপালে যে চলে গিয়েছিলেন যেসব এরা মানে কবিরা, মানে চর্যাপদ যারা লিখেছেন, তারা ওখানে বসে আর থেমে থাকেন নাই। ওই নেপালেও ওই চর্যাপদের, অর্থাৎ চর্যাপদ না তো মানে ওই যে সাধন সঙ্গীত, কোন সাধন সঙ্গীত, এই যে সহজিয়া, কোন সহজিয়া, সহজিয়া অর্থাৎ বৌদ্ধ সহজিয়া। বৌদ্ধদের বিভিন্ন বিভাজন ছিল, হিন্দুদের যেরকম বিভাজন থাকে, মুসলিমদের যেরকম বিভিন্ন তরিকার লোক থাকে, তো এই বৌদ্ধদের এরকম বিভাজন ছিল। একটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া। তো এই সহজিয়া যারা ছিল তারা নেপালে বসেও এই সহজিয়া চর্যাপদ তো কি, যেমন আমরা যদি বলি বৈষ্ণবপদ মানে কি, রাধা এবং কৃষ্ণকে নিয়ে লেখা, রাধা এবং কৃষ্ণের ব্যাপারটা নিয়ে লেখা, ঠিক আছে। মানে কি মানে কি বলে রবীন্দ্রসঙ্গীত কি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যেগুলো লিখেছেন। তারপরে হচ্ছে নজরুল সঙ্গীত কি, মানে নজরুল যেগুলো লিখেছেন, তাই না, ব্যাপারগুলো তো এরকম আমরা সহজ করে বুঝি। তার লালন গীতি কি, মানে লালন যেগুলো লিখেছেন। তাহলে চর্যাপদ কি, চর্যাপদ মানে হলো ওই যে সহজিয়া তাদের যে দর্শন, তাদের যে মতবাদ, এইগুলো নিয়ে যে পদ, তার নামই চর্যাপদ। চর্যা মানে আচরণ, কার আচরণ, ওই যে বৌদ্ধ সহজিয়া তাদের আচরণ কি হবে, কোনটা আচরণীয়, অর্থাৎ কোনটা করা উচিত কোনটা করা উচিত না, তাদের এই লাইফস্টাইল কেমন হবে, তারা কি চায়, কি করতে চায়, এটা নিয়ে তাদের যে গবেষণা, এটা নিয়ে তাদের যে চিন্তা, এটা নিয়ে বিভিন্ন গান রচনা করা উদ্দেশ্য তাদের। ওই গানগুলো হচ্ছে চর্যাপদ, তাই না। তাহলে সেই চর্যাপদ কি একজনে লিখবে, তাহলে এটা ব্যক্তি বিশেষে না। তার চর্যাপদ হচ্ছে একক কোনো ব্যক্তির কোনো ব্যাপার না, এটা একটা দর্শনকে নিয়ে, একটা দর্শন বা একটা চিন্তাকে নিয়ে যারা লিখেছে ওই পদগুলিকে আমরা চর্যাপদ বলছি। তার মানে আমি যদি এখন ওই পদটা নিয়ে লিখি সহজিয়া, এই সহজিয়া বৌদ্ধ সহজিয়া নিয়ে ধরুন আমি লিখলাম, একটা কিছু লিখলাম, ওটাও কি হবে, চর্যাপদই হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? তার মানে চর্যাপদ মানে ওই যে প্রাচীন যদি লিখে বসে রয়েছি এইটা কি বলবো, ব্যাপারটা এরকম না। কিন্তু এখনো যদি আমি ওই ব্যাপারটা নিয়ে ওই দর্শনে লিখি, তাহলে ওটাও কি হবে, চর্যাপদই হবে। তাহলে চর্যাপদ মানে হচ্ছে বৈষ্ণব বলছি, বৌদ্ধ সহজিয়ারা, তারা যে দর্শনে বিশ্বাসী, সেই দর্শনকে অবলম্বন করে যেসব পদ বা যেসব সঙ্গীত রচনা করা হয় তাকে আমরা কি বলছি, চর্যাপদ। এটা একটা দর্শন কেন্দ্রিক, কোন দর্শন, বৌদ্ধদের একটা দর্শন মানে চিন্তা, ঠিক আছে। তো ওই দর্শন নিয়ে নেপালেও প্রচুর পদ রচনা হয়েছে, অনেক পদ রচনা হচ্ছে, এবং নতুন অনেক আবিষ্কার করছে যে ওই দর্শন নিয়ে আরও কী পদ আছে। মানে ওই 50টার মধ্যে সীমাবদ্ধ না। ওই প্রাচীন যুগে 50টা পেয়েছি, কিন্তু এরপর এটা কন্টিনিউয়াস প্রসেস, আরও অনেক কবিরা লিখেছেন। সেইগুলো এই যে আমাদের আবিষ্কার করেন, নবচর্যাপদ আবিষ্কার করেছেন হচ্ছে আমাদের শশীভূষণ দাশগুপ্ত, এবং নতুন চর্যাপদ নামে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, তিনি এই লোক বা প্রাচীন যুগের পুঁথি বা এইগুলো নিয়ে তিনি কাজ করছেন। অর্থাৎ ওই হরপ্রসাদ শাস্ত্রীরা যে টাইপের কাজগুলো করতেন, তারপরে যে আহমদ শরীফ যে টাইপের কাজ করতেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে টাইপের কাজগুলো করতেন, এই টাইপের কাজগুলো হচ্ছে ফোকলোরবিদ এখন সৈয়দ মোহাম্মদ শাহেদ স্যার নামে চেনেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, যারা দেখছেন ক্লাসে, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা জানেন। তিনিও এগুলো নিয়ে এখন কাজ করছেন, যে আর কোথায় এই দর্শন নিয়ে কাজ হয়েছে তিনি খুঁজে বের করেছেন আরও কিছু পদ, যেটা ওনার সম্পাদনায়, ওনার আবিষ্কারে 2017 খ্রিস্টাব্দের বাংলা একাডেমি নতুন চর্যাপদ সেটা কি করেছে, প্রকাশ করেছে, এবং 2008 খ্রিস্টাব্দে নেপালের কাঠমান্ডু থেকে তিনি তা সংগ্রহ করেন। এগুলো 8ম থেকে 20 শতাব্দীর রচিত, তার মানে 700 থেকে, তার মানে অষ্টম মানে কি, 8ম শতাব্দী মানে 701 থেকে
701 থেকে 20 শতাব্দী, 20 শতাব্দী মানে হচ্ছে 1999 ধরেন, 1999। আর 2000 হচ্ছে একবিংশ চলে আসছে, তাই না? তাহলে এই যে তার মানে আধুনিক যুগেও যদি কেউ বসে লেখে, অর্থাৎ সেই 8ম শতাব্দী থেকে একেবারে 20 শতাব্দী পর্যন্ত, মানে বিংশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ 1999 সাল পর্যন্ত এই সময়গুলো রচিত হয়েছে। তার মানে চর্যাপদ হচ্ছে একটা দর্শন, একটা দর্শন। এই দর্শনকে নিয়ে যারা পদ রচনা করবে সেটা কি হয়ে যাবে? চর্যাপদ হয়ে যাবে। তার মানে চর্যাপদ একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা মোট কতগুলো পদ, এগুলো কখন নির্ণয় করার কোনো সুযোগ আমাদের নেই। ঠিক আছে, ওকে। এই হলো ব্যাপার। মোটামুটি চর্যাপদ রিলেটেড যত প্রশ্ন আসে আশা করি আপনারা পাবেন। এছাড়া আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা প্রশ্ন আসে না কিন্তু বিভিন্ন বইয়ের মধ্যে থাকে, আমার বইয়ের মধ্যে হয়তো থাকবে, যে চর্যাপদ যারা লিখেছেন তাদের বাড়ি কোথায়, তারা কে কি, এদের একটা বর্ণনা এই বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে। এই বই থেকে নিলেও ভালো হবে। এই বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে, তারপর শহীদুল্লাহ বইয়ের মধ্যে ভালো করে দেওয়া আছে, বিভিন্ন বইয়ের মধ্যে দেওয়া আছে। তো ওইগুলো অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি ওগুলো নিয়েই নাই, ওইগুলো প্রয়োজন নাই, কারণ ওইগুলিতে প্রশ্ন আসে নাই। প্রশ্ন যেটা আসছে যে কে চর্যাপদ, কি চর্যাপদ না, কার পদ কোনটা, কি, এগুলো আসছে। যেগুলো দরকার ওইগুলো দিয়েছে। এই হলো মোটামুটি আমাদের চর্যাপদ। তো এখন আপনাদের কাছে আমার একটা মানে জানার বিষয় থাকবে যে আপনারা কি রিটেনের প্রশ্নটা কি আমি এটার সাথে অ্যাড করে দিব কিনা, এটা চান, না এইটুকু যা আছে এটা দিলেই হবে? রিটেনের যখন বই বের হবে 2-3 মাসের মধ্যে, ওটার মধ্যে তো রিটেনের ব্যাপারটা থাকবে। পিডিএফ হচ্ছে লাস্ট লাইনটা, কোনটা সমস্যা হচ্ছিল? একজন বলছেন শিমুল সিংহ, ছন্দ এবং অলঙ্কারের মধ্যে পার্থক্য কি? মেহেদি হাসান বলছেন পিডিএফ পড়লে কি এনাফ? পিডিএফ পড়লে অবশ্যই এনাফ। পিডিএফ পড়ার পর আর কিছু লাগবে না ইনশাল্লাহ। পিডিএফ পড়ার পরে আর কিছু প্রয়োজন আমাদের নেই। এর বাইরের চর্যাপদ আর কি আসবে? এর বাইরের চর্যাপদ কিছু আছে? বরঞ্চ প্রচলিত যে বইগুলো আছে সেই বইগুলো থেকে এখানে আরও কিছু অথেন্টিক তথ্য আছে যেগুলো প্রচলিত বইয়ের মধ্যে নাই। আচ্ছা, রিটেনের পার্টটা আমি এই পিডিএফ অ্যাড করে দেবো, মানে রিটেনে যে কয়টা প্রশ্ন আসে সেই কয়টা প্রশ্নের উত্তর সহ অ্যাড করে দেবো। আজকে রাতের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে রাতের মধ্যেই দিয়ে দেবো। হ্যাঁ, আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। যন্ত্রটি আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। এখন একজন প্রশ্ন করেছিলেন যে স্যার, আচ্ছা অ্যাড করে দিব। ওকে, অ্যাড করে দেবো। ওকে 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 ঠিক আছে। আচ্ছা, তিথি কর্মকার বলেছেন যে পিডিএফের সাথে কিছু রিলেটেড প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিন। আচ্ছা, আমি যে জায়গাগুলো দাগিয়ে দিয়েছি, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বলছি জানতেই হবে, এগুলো জানবেন। আচ্ছা, আপনি যেহেতু বলছেন কিছু প্রশ্ন অ্যাড করে দেওয়ার জন্য, কিছু প্রশ্ন অ্যাড করে দেবো, কোনো অসুবিধা নেই, যেগুলো আমাদের পরীক্ষায় আসছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে ছন্দ এবং অলঙ্কার কি একজন বলেছেন। ছন্দটা হচ্ছে যে আমি যে কবিতাটা লিখছি এইটা আমি কীরকমভাবে লিখব। ধরেন আমি যদি বলি যে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগিতে খাসকে পান্তাবাদ চাষকে পান্তাবাদ, কি এরকম, মানে ভুলে গেছি। এগুলো ছড়া। এগুলো যদি আমি কখনো এইভাবে পড়ি, মানে এটার যদি আমার শব্দটা এমনভাবে চয়ন করা হয়েছে যে এটা আপনাকে দ্রুত পড়তে হবে। আগডুম বাগডুম গোরাগডুম সাজে, এটাকে আমি কখনো এইভাবে পড়তে পারবো না। আগডুম বাগডুম গোরাডুম সাজে, ডাক ঢোল ঢোল ঝাঁঝর বাজে, এরকম বলতে পারবো? হাস্যকর লাগবে, তাই না? এইখানকার প্যাটার্নটাই হচ্ছে দ্রুত পড়তে হবে, দ্রুতলয়। এই যে দ্রুতলয় প্যাটার্ন যখন তৈরি করা হয় এটাকে বলা হয় স্বরবৃত্ত বা ছড়ার ছন্দ। তারপর আমি যখন বললাম এই ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিঝায় রেখেছি 2 নয়নের জলে। যখন আমি বললাম
যে আমার পথ, মানে ধরেন কবিতা কি, গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কোলে একা বসে আছি নাহি বর্ষা, রাশি রাশি ভাড়া বাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খোর দ্বারা খরপর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। এই যে একটা দেখেন, এর মধ্যে একটা মানে একেবারে ফাস্টও পড়ছি না, আবার একেবারে স্লোলি পড়ছি না, এটার মধ্যে একটা দোলা আছে। ওইখানে তোর দাদির কবর, একটা বিট আছে কিন্তু দ্রুত লয় না। প্রথমটা কি ছিল, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, খুবই ফাস্ট, বিটগুলো খুব ফাস্ট পড়ছে, স্বরবৃত্ত। যখন একটা মধ্যম লয়ে যাবে তখন সেটা হয়ে যাবে মাত্রাবৃত্ত। আর যদি এভাবে বলি, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, এটা চাইলে আপনি দ্রুত পড়তে পারবেন না। হাজার বছর ধরে আমি পথ হাঁটিয়েছি পৃথিবীর পথে, হাজার বছর ধরেই আমি পথ হাঁটিয়েছি পৃথিবীর পথে, মিলে না, কোনোভাবেই মিলবে না। কারণ এটার ল্যাঙ্গুয়েজটা, লাইনটা এমনভাবে লেখা আছে, এটা খুব স্লোলি পড়তে হয়। এটা হচ্ছে অক্ষরবৃত্ত। এটা জাস্ট আমি লয় দিয়ে বুঝাইলাম। তো ছন্দের, এটা হচ্ছে ছন্দ, তো লয় দেওয়া বুঝাইছি আপনাকে সহজ করে। তাহলে খুব ফাস্ট যখন পড়ি এটাকে বলছি স্বরবৃত্ত, মিডিয়াম লয় যখন পড়ি সেটা হচ্ছে মাত্রাবৃত্ত, ধীর লয় যখন পড়ি সেটা হচ্ছে অক্ষরবৃত্ত। তাছাড়া এটার মধ্যে আরও অনেক বিভাজন থাকে, যে কোন জায়গায় গিয়ে থামবো, এই ব্যাপারগুলো থাকে। আর অলঙ্কারটা হলো আমি বললাম, তোমার চোখের দিকে তাকিয়ে, তোমার চোখের দিকে তাকালে আমি যেন দুঃখ খুঁজে পাই, দুঃখ দেখতে পাই। ধরেন দুঃখের দেখতে পাই, দুঃখের মতো সুন্দর দেখতে পাই। এটা বানায় লিখছি আর কি। তোমার চোখের দিকে তাকালে আমি যেন দুঃখের মতো সুন্দর দেখতে পাই। মানে দুঃখ কখনো কোনো সুন্দর হয়ে, যেটা আমি বললাম, তোমার চোখের দিকে তাকালে ওই যে দুঃখ যে একটা সৌন্দর্য, সফট একটা ব্যাপার, ওইটা আমি দেখতে পাই। এই যে যেন বললাম, যেন দিয়ে আমি একটা সংশয় সৃষ্টি করলাম এবং দুঃখের সাথে তার এই চোখের দিকে তাকানো একটা মিলাই দিলাম, এইটাকে বলা হচ্ছে উৎপ্রেক্ষা। মানে অর্থটাকে একটু অন্যরকম, একটু ঘুরিয়ে ফিরিয়ে কারোর সাথে তুলনা দিয়ে এরকম যখন করা হবে, এটাকে বলা হবে অলঙ্কার। এটাকে বলা হচ্ছে অর্থালঙ্কার। যেহেতু আমি অর্থ নিয়ে কাজ করছি, হচ্ছে অর্থালঙ্কার। আর আমি যদি বলতাম যে কাক কালো কুকিল কালো, এ কালো কা 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 মিলে দিছি, তখন সেটা হবে শব্দালঙ্কার। অর্থাৎ শব্দের সাথে শব্দ যদি মিলাই দিই সেটা শব্দালঙ্কার। এখানে কিন্তু শব্দের সাথে শব্দ মিলাই না, এটা মিললে আমি অর্থ নিয়ে কাজ করছি, এটাকে বলে অর্থালঙ্কার। মানে আপনি যখন করেন, ধরেন কোনো একটা মেয়ে, সে বাইরে বের হবে, এখন বাইরে যদি বের হয়, সে নর্মাল সালোয়ার কামিজ পরে বের হইতে পারে, কিন্তু সে সালোয়ার কামিজ না পরে সে কি করলো, হয়তো শাড়ি পরেছে, কানের একটা দুল লাগাইছে, নাকে একটা কিছু দিয়েছে, হাতে একটা কিছু দিয়েছে, এদিকে কিছু একটা দিয়েছে, মানে সে অলঙ্কার পড়েছে, তাকে আগে আরো সুন্দর লাগছে। তাহলে আমি হয়তো বলতে পারতাম যে তোমার চোখের মধ্যে আমি কি যেন একটা পাইতেছি, এরকম নর্মাল একটা কথা বলতে পারতাম। কিন্তু ওই নর্মাল কথা বললে ওই যে সালোয়ার কামিজ পরে বের হওয়ার মতো হতো। কিন্তু ওই সালোয়ার কামিজ না পরিয়ে আমি তাকে শাড়ি পরালাম, তাকে আমি ধরেন আরও কিছু কানের নাকের দুল টুল, এগুলো নাকের দুল দিলাম, কানের দুল দিলাম, এগুলো দুল দিয়ে আমি তাকে বললাম যে এই যে সাজাইলাম যে আর কি বিভিন্ন কিছু দিয়ে, এগুলো হচ্ছে তার অলঙ্কার। তার মানে কোনো একটা কথা সহজ করে না বলে, একটা ডিরেক্টলি না বলে, যখন আপনি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কিছু তুলনা দিয়ে, প্রকৃতি বিভিন্ন কিছু দিয়ে যখন বলবেন, ওইটাকে বলবে অলঙ্কার। তখন সেটা আরও সুন্দর হয়ে যায় কথাটা আর কি। ওটা বুঝতে পেরেছেন? অলঙ্কারটা ভাষাটাকে সুন্দর করে। আর ছন্দ হচ্ছে শুধু কবিতার জন্য প্রযোজ্য, ছন্দটা হচ্ছে কবিতার জন্য প্রযোজ্য। আর হচ্ছে অলঙ্কারটা শুধু কবিতা না, অলঙ্কারটা যত সাহিত্য আছে সকলের জন্য প্রযোজ্য। অলঙ্কারটা হচ্ছে আমি কিভাবে প্রকাশ করলাম, ঘুরিয়ে ফিরে কত সুন্দর করে প্রকাশ করতে পারলাম, এটা হচ্ছে অলঙ্কার। তাহলে অলঙ্কার সেটা কবিতায় থাকতে পারে, গল্পে থাকতে পারে, উপন্যাসে থাকতে পারে, সব জায়গায় অলঙ্কারের ব্যাপারটা আসবে। আর ছন্দের ব্যাপারটা আসবে শুধু কবিতায়।
যে সেটাকে আমি কবিতাটা যে কবিতাটা অন কাইন্ড অফ গানের মতো আর কি, সেটাকে আমি খুব ফাস্ট বলছি, মানে কেউ যদি পরে খুব ফাস্টলি পড়বে না মধ্যমূল্যে পড়বে নাকি এটা আস্তে আস্তে পড়বে, লাইনগুলো কি বড় হবে না সোজা হবে না কি হবে, এটা হচ্ছে ছন্দ। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে শব্দ অলঙ্কারের মধ্যে শব্দ অলঙ্কারের অনেক ভাগ আছে। সেই শব্দ অলঙ্কারের একটা হচ্ছে অনুপ্রাস, একটা হচ্ছে যমক। ধরুন যমক মানে হচ্ছে একটা কথা দিয়ে যখন আমি দুইটা জিনিসকে বোঝাবো, ধরুন আমি বললাম ভারত ভারত খ্যাত আপনার গুণে, কি বলছি? এগুলো ছন্দ অলঙ্কারের ক্লাস আছে, শিমুল সিংহ ছন্দ অলঙ্কারের ক্লাস আছে, ওই দিন আমি সুন্দর করে বুঝাই দেবো। হ্যাঁ, ছন্দ অলঙ্কারের ক্লাস আছে। আমার মনে হয় যে এখানে টাইম নষ্ট না করি, তারপরে বুঝাই, যেহেতু আপনি বলছি, আমি যখন বললাম ভারত ভারত খ্যাত আপনার গুণে, ভারত ভারত খ্যাত একটা ওয়ার্ড দিয়ে বুঝেছি। ভারত ভারত খ্যাত মানে কি? মানে ভারতচন্দ্র। ভারত খ্যাত মানে কি? মানে ভারতবর্ষ। তো এরকম ভাবে তাহলে তাহলে আমি এই অ্যাটাক মানে শব্দ নিয়ে আমি খেলামেলা করছি। যখন আমি শব্দ নিয়ে খেলবো অর্থগত বাদ, তখন সেটা হবে শব্দালঙ্কার। ইংলিশের জন্য নতুন কোর্স, ইংলিশের জন্য একজন খুব ভালো শিক্ষক আছেন, মানে মিনহাস। আপনারা যদি ক্লাস করে থাকেন তো মিনহাসকে দিয়ে আমরা ক্লাস নেওয়াবো, বিশেষ করে নিবন্ধনের জন্য। নিবন্ধনের কোর্সটা দিয়ে আমরা একটা প্রাথমিকভাবে দেখবো যে এটা স্টুডেন্টদের রেসপন্স কেমন। যদি রেসপন্স ভালো হয় তাহলে প্রিলিমিনারির জন্য কোর্স আনবো, এবং খুবই মিনিমাম টাকায় সর্বোচ্চ ক্লাস, সর্বোচ্চ কেয়ারিংয়ের ব্যাপারটা থাকবে। ওকে, আমরা মনে হয় ক্লাস শেষ করা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাসে যদি বোঝার কোনো জায়গা থাকে যে মানে যদি ধরুন বুঝতে পারেন না, এমন যদি কোনো থাকে, তাহলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 01714322544। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় যে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাল্লাহ আমি হয় হোয়াটসঅ্যাপেই ভয়েস দিয়ে বোঝাই দেবো, অথবা লিখে বোঝাই দেবো, অথবা যদি সময় না পাই তাহলে নেক্সট ক্লাসে ওইটা নিয়ে প্রথমে আলোচনা করব। মানে এক কথায় আপনার সমাধান ইনশাল্লাহ আপনি পাবেন। ওকে, মানে ব্যাপারটা এরকম নয় যে কিছু বুঝলেন না, এরকম যেন না থাকে। যা পড়িয়েছি তা যেন একেবারে ক্লিয়ার থাকে। এবং আজকের যে 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 শিটটা দিব, এই শিটটা পড়লেই আল্লাহর রহমতে আমাদের বিসিএস প্রিলি এবং লিখিত পরীক্ষায় আমাদের আর কোনো প্রবলেম থাকবে না, এবং আপনারা এটা দ্রুত 2 দিনের মধ্যে এটা শেষ করে ফেলবেন। পড়া জমিয়ে রাখবেন না। মানে বিসিএস একটা ক্রেজ ছিল, এই ব্যাপারটা আমার মনে হয় একটু কমবে, ওই প্রশ্ন আউটের ব্যাপারটা নিয়ে। এই সুযোগে আপনারা যেন ক্যাডার হয়ে যেতে পারেন। আপনারাও খুব মনোযোগ দেবেন, কারণ প্রশ্ন যদি মানে আউট হয়ে থাকে সেটা খুবই মিনিমাম লেভেলের, 1% না, আরও কম মনে হতে পারে, হাতে গোনা কয়েকজন হতে পারে। কারণ এটা ম্যাথস পিপলের কাছে যদি চলে যেত বা খুব বড় আকারে যদি প্রকাশ হতো, তাহলে কখনোই এটা ওরা গোপন রাখতে পারতো না। মনে রাখবেন, যত বেশি মানুষ জানবে তত বেশি এটা গোপন রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ প্রত্যেক ধরনের একটা ছেলে এটা নিল, ছেলের বোন আছে অথবা ছেলের গার্লফ্রেন্ড আছে, মেয়ের বর, তা সে চিন্তা করছে আচ্ছা আমার গার্লফ্রেন্ডে তো আমি নিজেই বিয়ে করবো, তাহলে আমি যেহেতু প্রশ্ন পাইছি তাহলে আমার গার্লফ্রেন্ড আমি দিব না কেন, তখন সে তার গার্লফ্রেন্ডে দিয়ে দিবে। এইভাবে দেখবেন যে ওই গার্লফ্রেন্ডে দেখবো যে তার ভাই আছে, আপন ভাই, অথবা খুব জানে দোস্ত আছে, অথবা কেউ একজন আছে, ও ওরে দিয়েছে। এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, যে কারণে এইটা কখনোই এরা বৃহত্তর লেভেলে কখনোই আউট করতে পারে না, যেটা আমার বিশ্বাস আর কি। সো আপনারা এই জায়গাটায় নজর দেন। এটা হতাশ হওয়ার কিছু নাই, ভালো করে পড়েন, এই সুযোগটা নেন। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। অবশ্যই আপনাদের ভালো সেবা দিতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।